হ্যালো পোলাপান, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের কোনিক্সের সর্বশেষ ক্লাসে। সো আমরা ঠিক 2টা বাজে চলে এসেছি। আমাদের আজকে হচ্ছে পর্ব 1 হয়ে গিয়েছিল 2 ঘন্টা 11টা থেকে 1টা। এখন আমাদের 2টা থেকে 4টা পর্যন্ত ক্লাস চলবে। আশা করি 4টা পর্যন্ত নাও লাগবে, মানে নাও লাগতে পারে, তার আগে আশা করি হয়ে যাবে। বাট একটা ভালো একটা গ্যাপ তোমরা পেয়েছো, প্রায় 1 ঘন্টার একটা টোটালি একটা গ্যাপ পেয়েছো। আশা করি তোমরা তোমাদের কাজগুলো, নামাজ, খাওয়া দাওয়া সব সেরে ফেলেছো। সো আমরা এখন আমাদের বাকি প্রবলেম গুলো সলভ করব। আমরা দেখতে দেখতে টোটাল 13টা প্রবলেম সলভ করেছি। সো এখন আমরা শুরু করব হচ্ছে আমাদের 14 নম্বর প্রবলেম থেকে। তার আগে আমি একটু 1 মিনিট সময় নিচ্ছি আমাদের বাকি স্টুডেন্টরা যেন চলে আসে, দেন হচ্ছে আমরা শুরু করে দেবো। এক্স্যাক্টলি 2টা বাজে আমরা চলে এসেছি। মানে তোমাদের যেরকমটা কথা দিয়েছিলাম, এবং আশা করি তোমরাও সবাই খুব দ্রুত যুক্ত হয়ে যাবে যারা কিনা কোনিক্স অধ্যায় থেকে 2টা সিকিউ অ্যান্সার করতে চায়। এবং সিকিউ সলভিং এ আমরা 2023 সালে এখান থেকে টোটাল 16টা সিকিউ আসে আমাদের বোর্ডগুলোতে, টোটাল 16টা। কারণ সব কয়টা বোর্ডে 2টা করে আসে নাই, তবে ম্যাক্সিমাম বোর্ডে 2টা করে আসছে। সো ওইগুলা প্রশ্নগুলো আছে, এর বাদেও 22-এর প্রশ্ন আসে, 21-এর প্রশ্নগুলো আছে আমাদের আজকে স্লাইডের ভিতরে। তো আমরা সেখান থেকে কিছুটা অ্যানালাইসিস করে দেখব যে আমরা এই যে প্রবলেম সলভিং গুলো করলাম, আর পেছনে 2 দিন টোটাল 5 ঘন্টা যে আমরা টাইপ ভিত্তিক আলোচনা করেছি, আমরা এমসিকিউ শিখেছি, তো সেখান থেকে আমরা সিকিউ গুলো আসলে সলভ করতে পারি কিনা। ওকে ভাইয়া 2 মিনিট লেট করেন। 2 মিনিটে এমনি হয়ে যায় বাকিদের আসতে আসতে। সো 2 মিনিট সমস্যা নাই, এর ভিতরে বাকিরা চলে আসবে। আশা করি 2 মিনিটের ভিতরে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিতে পারবো। ওকে, 38 জন আসছে, অপেক্ষা করি। বাকিরা কি হাওয়া হয়ে গেল, ঘুরতে চলে গেছে 1 ঘন্টার গ্যাপ পেয়ে? ওকে, বাকিদের জন্য আমরা একটু অপেক্ষা করি, বাকিরা চলে আসুক। ওকে ভাই, কয়টা প্রবলেম সলভ করাবেন? টোটাল 21টা প্রবলেম আমাদের, তার ভিতর 13টা সলভ হয়ে গেছে আর 8টা প্রবলেম সলভ বাকি আছে। ওকে, চলে আসছি। ওকে, এক ঘন্টার ভিতর ঠান্ডা লেগে গেল। ঠান্ডাটা এত বেশি লাগে আমার। চলে আসছি। ওকে, পাক্কা 2টাই লাইভ। হ্যাঁ, ওকে ফাইন। সো আমরা আর কি করব, আমাদের অলরেডি 3 মিনিট হয়ে গিয়েছে। সো আমরা এখন শুরু করে দিই। যারা আসছে তারা তো আসছেই, আর যাদের লেট করে আসার অভ্যাস তারা লেট করেই আসবে। বাট আমরা এক্সাক্ট টাইমে যারা আসছি তাদের জন্য আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। সো তোমরা আবারও একটা ভালো একটা মনোযোগ দিয়ে, লাস্ট ক্লাসে যেরকম তোমরা অনেক রেসপন্সিভ ছিলে, আশা করি এই ক্লাসে তোমরা সেই রেসপন্সটা দিয়ে বাকি প্রবলেমগুলো আমরা সবাই একসাথে সুন্দরভাবে সলভ করে ফেলতে পারবো। সো চলো আমরা মনোযোগ দেই আমাদের নেক্সট প্রবলেমে। সো আমাদের এখন যে প্রশ্নটি চলে আসছে, এটা হচ্ছে প্রশ্ন কত নাম্বার হবে প্রবলেম? সো এটা হবে প্রবলেম নাম্বার 14। সো 14 নাম্বার প্রবলেম চলে আসছে। কি রে ভাই, এত মোটা কেন? ওকে, সো এটা হচ্ছে প্রবলেম নাম্বার 14। সো 14 নাম্বার প্রবলেম এখন আমরা সলভ করব। 14। ওকে, চলো আমরা প্রশ্ন পড়া শুরু করি। একটি কণিকের কেন্দ্র মূল বিন্দুতে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 10, উৎকেন্দ্রিকতা 1/√3, স্থানাঙ্কের অক্ষদৈর্ঘ্যে কণিকের অক্ষ বিবেচনা করে আমাদেরকে সমীকরণটি বের করতে বলছে। এখন প্রথমত তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও যে এইটা কি, এটা কি একটা পরাবৃত্ত, উপবৃত্ত নাকি অধিবৃত্ত? দেখি কে আগে বলতে পারে, কমেন্ট বক্সে জানিয়ে দাও। এটা একটা পরাবৃত্ত, এটা একটা উপবৃত্ত, নাকি এটা একটা অধিবৃত্ত? কি হবে এটা? কমেন্ট বক্সে জানিয়ে দাও, দ্রুত জানিয়ে দাও। আসসালামু আলাইকুম যারা সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। কমেন্ট বক্সে জানিয়ে দেন এইটা কিসের সমীকরণ, এটা পরাবৃত্ত, উপবৃত্ত নাকি অধিবৃত্ত? এখনো কমেন্ট পাই নাই, এখনো কমেন্ট পাই নাই। এত সময় নিচ্ছ কেন তোমরা ভাবতে? ওকে, উপবৃত্ত হবে। ওকে, কেন্দ্র আছে প্লাস উৎকেন্দ্রিকতা 1-এর থেকে ছোট। ওকে, ভেরি গুড। ওকে, সো কেন্দ্র তো আমাদের অধিবৃত্তেরও থাকে। সো কেন্দ্র ডাজন্ট ম্যাটার, যেটা হচ্ছে ব্যাপার সেটা হচ্ছে উৎকেন্দ্রিকতা 1/√3। এটার দিকে তাকায় বলতে হবে, যেহেতু এটা 1-এর থেকে ছোট তার মানে এটা একটা উপবৃত্ত। এখন আমাদেরকে উপবৃত্তটা বের করতে হবে, এবং আমাকে বলছে স্থানাঙ্কের অক্ষদৈর্ঘ্যে কণিকের অক্ষ ধরতে। তার মানে আমরা ধরি আমাদের যে উপবৃত্তটি,
আচ্ছা, প্রথমে আগে ওই কথাটা লিখে নিবা যে কোণিকটি একটি উপবৃত্ত। কোণিকটি একটি উপবৃত্ত। কেন উপবৃত্ত? কেননা ই ইজ লেস দেন 1। ওকে, আচ্ছা তাহলে আমরা ধরি উপবৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। দেখো যেহেতু বলছে কেন্দ্র মূল বিন্দুতে, সো আমার এখানে বড় হাতের এক্স লেখার কোনো দরকার নাই। কেন্দ্র যদি অন্য কোনো বিন্দুতে থাকতো 1 2 তে, তখন আমরা প্রথমে বড় হাতের এক্স লিখতাম, বড় হাতের ওয়াই লিখতাম, পরবর্তীতে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এরকম করে লিখে দিতাম। বাট আমাকে যেহেতু বলে দিছে কেন্দ্র মূল বিন্দুতে, আমার জন্য ভালো হইলো। এবার দেখো, এবার বাকি ডাটা নিয়ে আমি কাজ করব। বাকি কি কি ডাটা দেওয়া আছে? একটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, আর একটা হচ্ছে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে। ঠিক আছে ভাইয়া, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই টাইপ অঙ্ক কিন্তু অনেক আসে, ঠিক আছে, অনেক আছে যেগুলো বানায় দিতে পারে এই তথ্য থেকে সমীকরণ বের করা। এখন দেখো এ আর বি এর মান বের করলে আমার কাজ শেষ। আচ্ছা আমরা ধরে নিলাম যে এ এর মানটা হচ্ছে বড়, আর এ এর মান তোমার ইচ্ছা, তুমি চাইলে বি এর মানটাকে বড় ধরেও কাজ করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা এবার আমাকে বলছে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 10। তাহলে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র কি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র কি বলতো? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের মান হচ্ছে কত? 10। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে 2 ইনটু ছোট স্কয়ার ভাগ বড়, ছোট স্কয়ার ভাগ বড় ইজ ইকুয়াল টু হচ্ছে 10। তার মানে আমরা এখান থেকে পাবো হচ্ছে বি স্কয়ারের ভ্যালু। সো বি স্কয়ারের ভ্যালু কত হবে? 5a। এই অঙ্ক তো করাইছি রে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আর উৎকেন্দ্রিকতা, এই অঙ্ক করাইছি না? এটা হচ্ছে উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব। আচ্ছা করাই নাই, বাট ওই সিমিলার ওইটার কাছাকাছি, চলো আমরা করি, সমস্যা নেই। সো এই পর্যন্ত আসছিলাম। এবার এইখান থেকে পাইলাম বি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 5a। এবার আমাদের আরো একটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে উৎকেন্দ্রিকতার মান, সেটা ধরে আমরা এবার আগাইতে পারি। সো এবার আমরা যদি উৎকেন্দ্রিকতা দেওয়া আছে যেহেতু আমাদের, আবার উৎকেন্দ্রিকতা মান কত? 1 ভাগ √3। উৎকেন্দ্রিকতার সূত্র কত হবে? 1 মাইনাস, যেহেতু এটা একটা উপবৃত্ত সো সূত্র হবে মাইনাস, উপরে থাকবে ছোটটার স্কয়ার, নিচে বড়টার স্কয়ার, দেন হচ্ছে √, ইজ ইকুয়াল টু 1 বাই √3। এবার আমরা বর্গ করে দিব, বর্গ করে দিলে এখানে 1 মাইনাস, এবার এই বি স্কয়ার মান হচ্ছে 5a, এটা আমি এখানে বসাই দিই। বি স্কয়ার মান হচ্ছে 5a, এখানে বসাই দিলাম। আর এইখানে আমাদের আছে হচ্ছে a স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1 ভাগ হচ্ছে 3। ওকে, এবার আমরা এইখান থেকে বাকি যে মানটা পাই সেটা হচ্ছে এইটা একটা আর এ কাটাকাটি চলে যায়, তো এটা ওই পাশে গেলে পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ হয়ে যাবে 5/a। আর 5/a, আর এই 1/3টা এই পাশে আসলে হবে 1 মাইনাস 1/3। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি 5/a ইজ ইকুয়াল টু হচ্ছে 2/3। তার মানে হচ্ছে আমরা এখান থেকে a এর ভ্যালুটা পেয়ে যাব। সো a এর ভ্যালুটা হবে 15 ভাগ হচ্ছে 2। দেখো আমার ক্যালকুলেশন ঠিক আছে কিনা? ক্যালকুলেশন দেরি হয়ে গেল। হ্যাঁ, দেরি কেন করলা? দেরি কেন করলা বলো? ম্যাথে a প্লাস কিভাবে পাবো? সমীকরণটা বলেন এখন। এই যেটা বলতেছি এইটা নিয়ে কথা বলো, পরে ওইগুলা বলো। আমি তো আজকে প্রচুর যোগ বিয়োগে ভুল করছি, যোগ বিয়োগ গুণে ইচ্ছা মতো ভুল করছি। এই পর্যন্ত ঠিক আছে? বলো উপবৃত্ত কিভাবে বুঝলেন? এটা ক্লাসের শুরুতে যারা আসছে শুধু তাদের জন্য এটা একটা, মানে এটা তাদের বলা হবে, যারা ক্লাসের পরে আসবে তাদের এটা বলা হবে না। সো তোমাকে এটা উত্তর দিব না যে কেন বুঝছি এটা উপবৃত্ত। ঠিক আছে, 15/2। ওকে ঠিক আছে। সো এর মান 15/2 যদি হয়, সো a স্কয়ারের মান হবে 15/2 কে স্কয়ার করব, 15 কে যদি আমরা স্কয়ার করি 15 গুণ 15 হবে 225। 225 আর ভাগ হচ্ছে 4। আর বি স্কয়ারের ভ্যালু যদি আমরা এখান থেকে বের করতে চাই তাহলে 5a, তার মানে 5 ইনটু এর ভ্যালু কত? 15 ভাগ হচ্ছে 2 এত। তার মানে আমরা এখানে পাবো হচ্ছে 5 গুণ 15 হবে 75, 75 ভাগ হচ্ছে কত? 2।
ওকে, তাহলে এবার আমাদের বলছে যে এর সমীকরণ নির্ণয় করতে। তাহলে সমীকরণটা কি দাঁড়াবে তাহলে? চলো আমরা তাহলে বলে দেই। তার মানে হচ্ছে উপবৃত্তের সমীকরণ হবে, আমরা যদি 1 নং হতে বসাই, এটা মনে করো 1 নং সমীকরণ, মান বসাই দিব। সো এক্স স্কয়ার ভাগ হচ্ছে এই স্কয়ার মান বসাবো। এই স্কয়ার মান কত? 225 ভাগ 4। এই যে 225 আর এই 4টা এখানে চলে যায়, প্লাস ওয়াই স্কয়ার ভাগ হচ্ছে 75 ভাগ 2, তার মানে হচ্ছে ওয়াই স্কয়ার 2y স্কয়ার ভাগ হচ্ছে 75 ইকুয়াল টু হচ্ছে 1। দেখো ঠিক আছে কিনা? ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কমেন্ট বক্সে জানিয়ে দেন, কমেন্ট বক্সে জানিয়ে দেন হয়েছে কিনা, ক্লিয়ার কিনা। কমেন্ট বক্সে জানিয়ে দেন হয়েছে কিনা বা ক্লিয়ার কিনা। কমেন্ট বক্সে জানিয়ে দাও ক্লিয়ার কিনা। আমাদের আরো একটি প্রবলেম সলভ হয়ে গেল। কত সুন্দর প্রবলেম! যারা সূত্র পারে তাদের জন্য আসলে এগুলো কিছুই না, আর যারা সূত্র পারে না তাদের জন্য এটা অনেক কিছু। ঠিক আছে, ওকে। ক্লিয়ার বাট লাইভ আটকায়, আহারে। ক্লিয়ার, ওকে, ক্লিয়ার, ওকে ফাইন। সো তাহলে এবার আমরা চলে যেতে পারি আমাদের নেক্সট কোশ্চেনে। 14 নাম্বার প্রবলেম শেষ, প্রবলেম নাম্বার 15 নাম্বার প্রবলেমে চলে আসলাম। দেখো কি বলছে, আমরা একটু বলার চেষ্টা করি। একটি উপবৃত্তের অক্ষদ্বয়কে এক্স এবং ওয়াই অক্ষরেখা, এর উপকেন্দ্র দেওয়া আছে 2,0 এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে 1/√2। নিয়ামক রেখা এক্স অক্ষরেখার উপর লম্ব এবং 8,0 বিন্দুগামী হলে উপবৃত্তের সমীকরণ হচ্ছে এটা। দেখো, একটা উপবৃত্তের সমীকরণ যদি বের করতে হয় তাহলে আমার তিনটা জিনিস জানা প্রয়োজন। একটা হচ্ছে তার উপকেন্দ্র কত, 2 নম্বর হচ্ছে নিয়ামক রেখা কত, আর 3 নম্বর হচ্ছে উৎকেন্দ্রিকতা কত। তার ভিতরে দুইটা ইনফরমেশন সরাসরি দেওয়া আছে। একটা হচ্ছে তার উপকেন্দ্রটা সরাসরি দেওয়া আছে, একটা হচ্ছে তার উৎকেন্দ্রিকতাটা সরাসরি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এবার কি করা যায়? আমরা যদি নিয়ামক রেখাটা বের করতে পারি তাহলে হয়ে যাচ্ছে। এখন নিয়ামক রেখা, নিয়ামক রেখার হিন্স দেওয়া আছে যে নিয়ামক রেখা হচ্ছে এক্স অক্ষের উপর লম্ব এবং এত বিন্দুগামী। তাহলে আমাদের প্রথম কাজ হবে নিয়ামক রেখা বের করা, দ্বিতীয় কাজ হচ্ছে এসপি সমান ইপিএম করা, কাজ শেষ। ঠিক আছে, চলো নিয়ামক রেখা বের করি। এখন নিয়ামক রেখা কি? নিয়ামক রেখা হচ্ছে এক্স অক্ষরেখার উপর লম্ব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো নিয়ামক রেখা এখানে দেওয়া আছে, নিয়ামক রেখা এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের উপর লম্ব হলে, লম্ব হলে আমরা কি এটা বলতে পারি না যে নিয়ামক রেখা ওয়াই অক্ষের সমান্তরাল? এইটা কি বলা যায়? দেখো, এইটা কি বলা যায় কিনা কমেন্ট বক্সে জানাও। নিয়ামক রেখা এক্স অক্ষের উপর লম্ব, সো নিয়ামক রেখা যদি এক্স অক্ষের উপর লম্ব হয় তাহলে আমরা কি এইটা বলতে পারি না যে নিয়ামক রেখা ওয়াই অক্ষের সমান্তরাল? আর আমরা পৃথিবীর ওয়াই অক্ষের সমান্তরাল সকল রেখার সমীকরণ জানি এক্স ইজ ইকুয়াল টু সামথিং, তাই না? ওকে, তার মানে হচ্ছে ধরি, তাহলে আমরা লিখতে পারি যে ধরি নিয়ামক রেখা হচ্ছে এত, নিয়ামক রেখা, নিয়ামক রেখা হচ্ছে x ইজ ইকুয়াল টু কে। ধরলাম এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা। আচ্ছা, এইটা যদি নিয়ামক রেখা হয় তাহলে এবার এই নিয়ামক রেখা আবার 8,0 বিন্দুগামী। তাহলে আমরা লিখতে পারি যা 8,0 বিন্দুগামী। যদি 8,0 বিন্দুগামী হয় তাহলে পাস করাই। চলো এক্স এর জায়গায় বসাবো 8 আর 0 বসানোর জায়গা নেই, সো কে এর মান হচ্ছে 8। সুতরাং ফাইনালি আমরা পেয়ে গেলাম আমাদের নিয়ামক রেখাকে। সো তাহলে নিয়ামক রেখাটা কি হচ্ছে? নিয়ামক রেখা হচ্ছে x ইজ ইকুয়াল টু 8 বা x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। সো ভাই এখন আর কি বলবো, এখন সবকিছু দেওয়া আছে, জাস্ট সমীকরণ বের করতে হবে। সো আমরা কি জানি? আমরা জানি এসপি সমান হচ্ছে ইপিএম, এসপি সমান ইপিএম। এখন দেখো আমি একটু সাইডে একটু লিখে নেই, আমাদের যে জিনিসগুলো আছে আমাদের কাছে সেগুলো আমি একটু সাইডে লিখতেছি। দেখো এস উপকেন্দ্র, উপকেন্দ্র হচ্ছে 2,0, তারপর উপরস্থ একটা বিন্দু যেটাকে আমরা ধরি এক্স কমা ওয়াই, তারপর হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা ই, সেটা হচ্ছে 1/√2, আর আমাদের নিয়ামক রেখা হচ্ছে x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা এগুলা দেখে দেখে এসপি সমান ইপিএম টা করব। তা দেখো এসপি কিভাবে বের করে, বুঝ দ্বারা অন্ত স্কয়ার, করি দ্বারা অন্ত স্কয়ার, তার মানে হচ্ছে x মাইনাস 2 হোল স্কয়ার
y মাইনাস 0 হোল স্কয়ার দেন হচ্ছে রুট ওভার ইজ ইকুয়াল টু এর মান হচ্ছে 1/√2। এবার দেখো পিএম, পি থেকে এই রেখার উপর লম্ব, পিএম মানে কি পি থেকে এই রেখার উপর লম্ব, তো এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব যদি বের করি তাহলে x মাইনাস 8 আর নিচে হবে x এর সহগ স্কয়ার y নাই তাহলে y এর সহগ এত দেন হচ্ছে রুট ওভার। এবার বাকি ক্যালকুলেশন করতে পারবা না, আমি করে দিচ্ছি যেহেতু ক্যালকুলেশনটা ছোট। বর্গ করে দিলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার, আর এইখানে দেখো √2, এই √2টা এইখানে এসে 2 হবে, আর এইখানে যদি বর্গ করে দেই এই 1 এটা বাদ, এইটাকে বর্গ করলে হয় এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 8 8 64। এবার দেখো এটার কি 2 দিয়ে গুণ হবে, অর্থাৎ 2x স্কোয়ার মাইনাস 8x প্লাস 8 প্লাস 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাসে 16x মাইনাসের 64 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, তাহলে ফাইনালি আমরা এখান থেকে পাচ্ছি দুইটা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ মানে একটা এক্স স্কোয়ার, এখানে আছে আমাদের দুইটা ওয়াই স্কোয়ার 8x আর 16x, সো প্লাসের 8x আর হচ্ছে y আছে y নাই তাহলে সংখ্যা আছে, সংখ্যা হচ্ছে 8 আর এখানে 64, 64 থেকে 8 বাদ দিলে হবে মাইনাসের 56 ইজ ইকুয়াল টু 0। দেখো ক্যালকুলেশনটা যদি ভুল না থাকে ভাইয়া সায়েদুল, আরে ভাই আবারও সেম কথা, একটা জিনিস বারবার চিত্র দিয়ে কেন বোঝাইতে হবে? একটু আগে না এসপি সমান ইপিএম চিত্র থেকে দেখায় দিলাম, একটু আগে কিন্তু একটা দেখাইলাম। সো আমাদের এইখানে দেওয়া আছে হচ্ছে এস, এটা হচ্ছে আমাদের এস, এটা হচ্ছে এস 2,0, তারপর হচ্ছে পি উপরস্থ যে কোনো একটা বিন্দু, ধরলাম এটা হচ্ছে পি উপরস্থ কোনো একটা বিন্দু, আর উৎকেন্দ্রিকতা বাদ এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব, তো উপকেন্দ্রিক লম্ব হচ্ছে এইটা, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। তাহলে এখন এসপি, এসপি কোনটা? এসপি হচ্ছে এইটা, আর পিএম কোনটা? পিএম হচ্ছে পি বিন্দু থেকে এইটার উপর লম্ব। পিএম মানে হচ্ছে, পিএম মানে হচ্ছে লম্ব, কার উপর লম্ব? দ্বিকাক্ষের উপর লম্ব, দ্বিকাক্ষের উপর লম্ব হচ্ছে এটা, ঠিক আছে শেষ। সো এই হচ্ছে আমাদের আরো একটি প্রবলেম সলভ হইল। ওকে ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে আমরা আরো একটা প্রবলেম সলভ করে ফেললাম। সো আমাদের 15 নম্বর প্রবলেম শেষ, তারপর হচ্ছে এবার যাব হচ্ছে 16 নম্বর প্রবলেমে। ওকে 16 নম্বর, একটি অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এবং উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 18 হলে সমীকরণটি নির্ণয় করতে বলছে। আচ্ছা কি কি দেওয়া আছে? একটা উপবৃত্তের উৎকেন্দ্রিকতা আর হচ্ছে উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা সো আমরা প্রথমে ধরে নেই যে অধিবৃত্তটি হচ্ছে, ধরি অধিবৃত্তটি হচ্ছে এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে প্রথম অধিবৃত্ত যেটা। এখন দেখো উৎকেন্দ্রিকতা দেওয়া আছে আর উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে দেখো এইটার উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হবে? সো এই যে চিত্র আঁকা লাগবে, নয় আবার বলবে যে চিত্র দিয়ে বোঝান, চিত্র থেকে কিন্তু কিছুই নাইকা, তারপরে চিত্র থেকে বুঝাইতে হবে। এই যে দেখো আমাদের হচ্ছে এই হচ্ছে একটা উপবৃত্ত এবং এই উপবৃত্তের আমাদের উপকেন্দ্র এই যে এইটা, আর এই হচ্ছে এইটা, এই উপকেন্দ্র দ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে, দেখো আমরা জানি এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এই, আর এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব আরেকটা এই, তাহলে টোটাল দুইটা এই, সেটা হচ্ছে উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা এস আর এস প্রাইম 2 এখন আমার কাছে যেটা দেওয়া আছে যে উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে দেওয়া আছে কত? 18। এবার 18 মানে হচ্ছে 2AE, এর মান হচ্ছে 18। আবার দেখো আমরা এখান থেকে এর মান বের করতে পারি সরাসরি, কিভাবে? A ইজ ইকুয়াল টু হচ্ছে এটা হচ্ছে কত 9, আর ই দিয়ে ভাগ করতে হবে, ই এর মান হচ্ছে কত √3, এই হচ্ছে √3, তাহলে এইখান থেকে আমরা পাবো 3√3। সো আমরা কিন্তু এর মান পেয়ে গেছি। এখন দরকার কার মান?
ওকে, এখন দরকার কার মান? এখন দরকার হচ্ছে জাস্ট বি এর মান। আচ্ছা, বি এর মান কিভাবে বের করবা? বি এর মান আমি বের করতে পারবো উৎকেন্দ্রিকতা থেকে। কিভাবে? দেখো, উৎকেন্দ্রিকতা ই এর মান দেওয়া আছে √3। উৎকেন্দ্রিকতার সূত্র কি? 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার √। এইটার মান হচ্ছে √3। বর্গ করে দিলে 1 প্লাস বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার। এখন দেখো, এইটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে 3 কে স্কোয়ার করলে 9, √3 কে স্কোয়ার করলে 3, 3 9 27, মানে হবে 27। আর এইখানে এটাকে স্কোয়ার করলে হয় 3। তাহলে দেখো, আমরা বি স্কোয়ার বাই 27 ইকুয়াল টু পাচ্ছি 8, 1টা ওই পাশে গেলে মাইনাস হবে 2, তার মানে হচ্ছে বি স্কোয়ার এর ভ্যালু পাচ্ছি 7 দুগুণা 54, মানে 54। কারণ আমাকে কি চাইছে? সমীকরণ নির্ণয় করতে চাইছে। তাহলে এইখান থেকে এ স্কোয়ার এর ভ্যালু আমরা পাবো হচ্ছে 27। তাহলে আমাদের এ স্কোয়ার এর ভ্যালু আছে, বি স্কোয়ার এর ভ্যালু আছে। তাহলে কাজ শেষ। ওকে, 1 প্লাস, ওকে হয়ে গেল। তাহলে এবার আমরা সমীকরণটা পেয়ে গেলাম। সুতরাং সমীকরণ হবে এক্স স্কোয়ার ভাগ হচ্ছে এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 27 মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ হচ্ছে বি স্কোয়ার ভ্যালু হচ্ছে 54 ইকুয়াল টু হচ্ছে 1। দ্যাটস ইট। সো এইটাই হচ্ছে আমাদের উত্তর এই প্রশ্নের জন্য। কমেন্ট বক্সে জানাও যে ক্লিয়ার কিনা। ভিডিও x square by 27, y square by 54. Very good. Okay. Video clear. Okay. Alhamdulillah clear. Okay. শহীদ, এত কমেন্ট করতেছ, আমি দেখছি তোমার কমেন্ট, কিন্তু যারা লিখছে যে ভাইয়া ক্লিয়ার, মানে তারা কিভাবে আসলে করে? মানে যারা বলতেছে ক্লিয়ার, তারা আসলে কিভাবে দেখে? আমি আমার কম্পিউটার স্ক্রিনে দেখতেছি ক্লিয়ার। এখন নেট প্রবলেম বোথ সাইড থেকে হইতে পারে। আমার এখান থেকেও কিছুটা প্রবলেম আছে, এটা আমি স্বীকার করি, বাট তোমার সাইড থেকেও হইতে পারে। ওকে, ওকে, এটা না করলে হইতো পারতাম। আচ্ছা ঠিক আছে, পরের প্রশ্নে যাই। 16 শেষ, 17 নম্বর প্রবলেম আসলাম। 17, এবার দেখো, আস্তে আস্তে মনে হবে সব পারবা। একটি অধিবৃত্তের উপকেন্দ্রদ্বয় এত, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে 3, অধিবৃত্তের অসীম তটের সমীকরণ নির্ণয় করতে বলছে। সো দেখো, এইটা মেবি আমি করাইছি, একটু ঘুরে আসি তো, চলো। উপকেন্দ্র দুইটা দেওয়া আছে, এরকম অঙ্ক করাইছি না? আর হচ্ছে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, দুইটা উপকেন্দ্র দেওয়া আছে, দুইটা দেওয়া আছে, এরকম অঙ্ক করাইছি। আর অক্ষের, আচ্ছা, উপকেন্দ্র দুইটা দেওয়া আছে, উপবৃত্তের শীর্ষ, এত কোন উপবৃত্তের শীর্ষ, আচ্ছা এটা ছিল শীর্ষ, উপকেন্দ্র দুইটা দেওয়া ছিল, আচ্ছা দেওয়া নাই, সমস্যা নাই, বা দুইটা শীর্ষ দেওয়া ছিল, এরকম পড়াইছি, সমস্যা নাই, আমরা এটাও খুব সহজে সলভ করে ফেলতে পারবো। চলো, আমাকে বলছে কোন একটা অধিবৃত্তের উপকেন্দ্র দুইটা, একটা হচ্ছে 4-2, একটা হচ্ছে 10-2। দেখো, কার মান সমান? কোটির মান সমান। কোটির মান সমান যদি হয়, তাহলে আমাদের কোটির মান যদি সমান হয়, তাহলে অধিবৃত্তটা কোন অক্ষের সমান্তরাল হয়? কোটির মান যদি সমান হয়, তাহলে কোন অক্ষের সমান্তরাল হবে? এক্স অক্ষের সমান্তরাল হবে। কিভাবে? চলো একটু দেখে ফেলি। সো এই হচ্ছে আমাদের, আমরা যদি বিন্দু দুইটাকে একটু বসাইতে চাই, তাহলে দেখো, সো আমরা যদি বিন্দু দুইটাকে একটু বসাইতে চাই, তাহলে একটা বিন্দু হচ্ছে 4,2, তাহলে দেখো এইখানে 4 ঘর, এখানে 2 ঘর, মানে এইখানে। আর আরেকটা হচ্ছে 10,2, ঠিক আছে, 10,2। সো তার মানে হচ্ছে আরেকটা হচ্ছে 10 ঘর এসে এইখানে, তার মানে আরেকটা হচ্ছে এইখানে, ঠিক আছে। তাহলে দেখো, এই দুইটাকে যদি যোগ করি, তাহলে এই দুইটা কি আমার অক্ষ, এই দুইটাকে যদি আমি যোগ করি, এই দুইটা কি হবে? অক্ষ, কারণ অধিবৃত্তের উপকেন্দ্র দ্বয় যদি আমি যোগ করি, তাহলে সেই দুইটা কি অবশ্যই অক্ষ হবে। সো এইটা হচ্ছে আমাদের অক্ষ। তো এইটা যদি হয় অক্ষ, তাহলে উপকেন্দ্রটা কিরকম দেখতে হবে? এই যে উপবৃত্তটা হবে হচ্ছে অনেকটা এরকম, এরকম হবে দেখতে, উপকেন্দ্রটা এরকম হবে দেখতে। আচ্ছা, এবার এই বিন্দুটা আর এই বিন্দুটা দেওয়া আছে, এদের স্থানাঙ্ক গুলো যদি আমি একটা লিখি,
এটা হচ্ছে 4,2 আর আরেক এটা হচ্ছে 10,2। ঠিক আছে, সো একটা হচ্ছে এস আর আরেকটা হচ্ছে এস প্রাইম। ওকে, এবার আসো আগে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে 3। এখন বলছে অতিবৃত্তের অসীম তটের সমীকরণ। অসীম তটের সমীকরণ কিভাবে বের করে? y = +- b / a × x। এটা হচ্ছে অসীম তটের সমীকরণ। তাহলে আমার a আর b এর ভ্যালু লাগবে, অর্থাৎ আমার সমীকরণটাই লাগবে যদি আমি এক কথায় বলতে চাই। সো a আর b এর ভ্যালু এখন আমরা বের করব। কিভাবে বের করা যায়? আমাদের কাছে দুইটা ক্লু দেওয়া আছে। আমার কাছে উপকেন্দ্র দুইটার দূরত্ব দেওয়া আছে। উপকেন্দ্র দুইটার দূরত্বের সূত্র কি হবে বলতো? 2ae হবে, রাইট? তার মানে হচ্ছে 2ae যদি হয় তাহলে আমরা এই যে উপকেন্দ্রময় দূরত্ব, এই অঙ্কটা আর পরের অঙ্কটা পুরো হুবহু সেম। এইটা যেভাবে করছি আর এইটা পুরা হুবহু সেম। দেখো 17 আর 16 কোনো পার্থক্য নাই। এখানে উপকেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব 18 দেওয়া আছে আর এইখানে দুইটা দেওয়া আছে, বের করে নিতে হবে। তাহলে এবার এইটা কি পারা যাবে না বলো? উপকেন্দ্র দ্বয়ের, এটা বাকিটা তোমরা করবা। উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বটা আমরা একটু বের করে নিব। ভুজদ্বয়ের অন্তর স্কয়ার, ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার √, যদি করো তাহলে তোমরা এখান থেকে পেয়ে যাবা 6। ঠিক আছে, 6। এবার উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে 2ae = হচ্ছে 6। বাকিটা হচ্ছে সেম অ্যাজ প্রবলেম নাম্বার কত? আগের প্রশ্নটা কত ছিল? 16। পারা যাবে না? পারা যাবে? পারবা। ওকে ফাইন। সো পারবা। সো আই হোপ এটা পারবা। এটা আগের যে প্রশ্নটা, এই যে এটা যা দেখো উপকেন্দ্রতার দূরত্ব দিছিল 2a = এখান থেকে a বের করছিলাম, উৎকেন্দ্রিকতা থেকে b বের করছিলাম। সো এরকম করে বের করব। এখান থেকে a বের হবে, তবে উৎকেন্দ্রিকতা থেকে b বের হবে। সবার শেষে ওই অসীম তটের যে সমীকরণ এটা হচ্ছে এটা, a আর b এর মান এখানে বসা দিলেই কাজ শেষ। ওকে, চলো আমরা পরের প্রশ্নে যাচ্ছি। এটা হচ্ছে 18 নাম্বার প্রবলেম। বলছে এটা একটি কৌণিক উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করো। বলো পারা যাবে? করাবো নাকি পারবা? প্রথমে কি কাজ? প্রথম হচ্ছে আদর্শ সমীকরণে আসা। আদর্শ সমীকরণে আনতে হবে এটাকে আদর্শ ফরম্যাটে আনতে হবে। তারপরে হচ্ছে হাবিজাবি বের করতে হবে। মানে একটাই বের করতে বলছে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। পারা যাবে? চলো আমরা একটু ঝটফট করে ফেলি। 5 মিনিট সময় যাক, বাট তোমরা তোমাদের খাতায় রাফ প্র্যাকটিস করো। কারণ এই অঙ্ক বললাম না, খ অথবা গ, হ্যাঁ একটা আসবেই। উপাদান বের করা একটা আসবেই। যেহেতু নিশ্চিত, আমরা অনেকটা নিশ্চিত, সো কেন আমরা চেষ্টা করব না? তাহলে দেখো আমরা এখানে প্রশ্নটা একটু নেই, আমি জাস্ট এখান থেকে সাজানোটা, আদর্শ ফরম্যাট আনাটা দেখা দিচ্ছি। 4x² + 9y² - 40x - 108y + 388 = 0। ওকে, তাহলে আমরা প্রথমে x এর গুলা একসাথে করব আর হচ্ছে y এর গুলা একসাথে করব, আর বাকি যা আছে সব অন্য পাশে পাঠায় দিব। এবার দেখো আগে x² এর সাথে যেটা আছে সেই মানটাকে অবশ্যই কমন নিতেই হবে। কমন নিলাম। y² সাথে যেটা আছে সেটা অবশ্যই কমন নিতেই হবে। তাহলে এখানে 108 হইলে 12, y = হচ্ছে -388। এবার আসো সূত্র করব। কতটুকের ভেতর সূত্র করব? এই যে এতটুককে সূত্রে ফেলতে হবে, এতটুককে। সো সূত্র যদি ফেলতে চাই তাহলে 4x² - 10x কে ভাঙানো যায় 2x × 5, তাহলে একটা 5 স্কয়ার লাগবে। সিমিলার ভাবে এখানে যদি দেখি y² - 12 কে ভাঙানো যায় 2y × 6, মানে একটা 6 স্কয়ার লাগবে। -388। এবার তাহলে কত টোটাল, কত এক্সট্রা নিছি কমেন্ট বক্সে জানাও। ওকে, কাল থেকে রাত হবে। ঠিক আছে, কয়টা ম্যাথ হইছে? এই যে নাম্বার লেখা আছে কর্নারে, 18 নাম্বার অঙ্কে আছে আমরা। বলো কমেন্ট বক্সে জানাও কত এক্সট্রা নিতে হবে। এখানে 5 কে স্কয়ার করলে 25, 25 × 4 100 হচ্ছে এখানে এক্সট্রা নিতে হবে এইটার জন্য 100। ঠিক আছে, দেখো আমি আবারও দেখাই। আমার এইখানে এইটা এক্সট্রা নিছি, বাট এই 4 কিন্তু গুণে আছে। তাহলে এখানে 5 স্কয়ার করলে 25 × 4 100 এক্সট্রা নিতে হবে। আর এইখানে 6 কে স্কয়ার করলে 36, 36 × 9 এই টোটাল জিনিসটা এক্সট্রা নিতে হবে। তাহলে 9 × 36 মিলে হবে
324, তাহলে এইখানে আরো 324 এক্সট্রা নিতে হবে। তার মানে আমরা এখান থেকে তাহলে পেয়ে যাচ্ছি যেটা, সেটা হচ্ছে 4 ইন্টু এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস 9 ইন্টু ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার ইজুকাল টু হচ্ছে 324 যোগ 100 বিয়োগ 388, তাহলে 36। তাহলে সুন্দর একটা জিনিস আসলো। আমরা 6 দিয়ে যদি ভাগ দেই তাহলে হবে এক্স মাইনাস 5 হোল স্কোয়ার ভাগ হচ্ছে 9 আর ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার ভাগ হচ্ছে 4 নং 36 আর হচ্ছে এখানে হবে 4 ইকুয়াল টু হচ্ছে 1। কি বের করতে দিছে? কোন একটি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। ওকে ফাইন, সো বের করে দেখাই, যেহেতু আমরা চলেই আসছি, অলমোস্ট ডান। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ যদি বের করতে হয় তাহলে এটা হচ্ছে কি একটা উপবৃত্ত। সো উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব, এটার এর মান বড়, এর মান যদি বড় হয় তাহলে উপবৃত্তটা দেখতে কিরকম? এর মান যদি বড় হয় তাহলে উপবৃত্তটা দেখতে হবে এরকম একটা উপবৃত্ত, এই যে এরকম, রাইট? এরকম একটা উপবৃত্ত যদি হয়, এরকম একটা উপবৃত্ত যদি হয় তাহলে সূত্রটা একটু তোমাদেরকে মনে করায় দিতে চাই, সূত্রটা একটু মনে করায় দিতে চাই। আমাদের এইখানে একটা উপকেন্দ্রিক লম্ব লাগছে, আচ্ছা তাহলে তো এখানে দরকার নেই। এখানে একটা উপকেন্দ্রিক লম্ব আছে আর এইখানে একটা উপকেন্দ্রিক লম্ব আছে, এবং এই যে ভূমি আছে এইখান থেকে এই উপকেন্দ্রিক লম্বের দূরত্ব এই, এই উপকেন্দ্রিক লম্বের দূরত্ব এই। তার মানে হচ্ছে যেহেতু এগুলো ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, লম্বের সমীকরণ হবে x is equal to প্লাস মাইনাস এই, x is equal to প্লাস মাইনাস এই। এখন দেখো x মানে কত? x মানে x মাইনাস 5, তারপরে আমার লাগবে হচ্ছে e এর মান লাগবে, a এর মান লাগবে, a এর মান 3, বাট e এর মানটা তো আমার দেওয়া নাই। এর মানটা হবে 1 মাইনাস 4 ভাগ 9 রুট, তার মানে হচ্ছে রুট 5 বাই হচ্ছে 3। তাহলে দেখো, তাহলে আমরা অ্যান্সার পাবো x এর ভ্যালু হচ্ছে x মাইনাস 5 প্লাস মাইনাস এর ভ্যালু হচ্ছে 3 আর ই এর ভ্যালু হচ্ছে রুট 5 বাই 3। তার মানে হচ্ছে x ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা পাবো প্লাস মাইনাস রুট 5 প্লাস 5। সো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। ঠিক আছে, 5 প্লাস মাইনাস রুট 5। ওকে ওকে ডান। তাহলে আমরা আরো একটা প্রবলেম ডান হয়ে গেল। 18 শেষ, বাকি কয়টা? বাকি মাত্র 3টা। চলে আসলাম 19-এ। এবার আবার দেখি যে কোনো প্রবলেম নিজেরা পারো কিনা, যে পারলে তো আমার জন্য ভালো হইলো। বসে রুথি উৎকেন্দ্র বিশিষ্ট একটি কণিকের নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 4, কণিকের অক্ষদ্বয় স্থানাঙ্ক আবার সেম। দেখো, একবার দেয় নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব, আবার দেয় আরেকবার দেয় হচ্ছে তোমার দ্বিকাক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, আবার দেয় উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখো, নিয়ামক উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দিয়ে একটা অঙ্ক করাইছি, তারপর হচ্ছে উপকেন্দ্র, এটা দিচ্ছে হচ্ছে কি নিয়ামক রেখা, হ্যাঁ। তারপর হচ্ছে শীর্ষদ্বয়ের দূরত্ব দিয়ে আমরা করাইছি। সো এইটা কি তাহলে পারবা না তোমরা? এইটা কি পারবা না? দেখো আমি এটা ডিরেক্ট বলি, নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্বের সূত্র যেটা হবে সেটা হচ্ছে, আমরা ধরে যেহেতু স্থানাঙ্কের অক্ষকে অক্ষ ধরতে বলছে, তাহলে আমরা অবশ্যই এটা একটা অধিবৃত্ত, কারণ হচ্ছে রুট 3 আছে, একের থেকে বড় উৎকেন্দ্রিকতা, তাহলে আমরা ধরবো এটা এক্স অক্ষের সমান্তরাল একটা অধিবৃত্ত। তাহলে এক্স অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব হবে হচ্ছে, নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব হবে 2a/e, এবং এইটার মান দেওয়া আছে হচ্ছে 4। 2a/e এটার মান দেওয়া আছে হচ্ছে 4। আচ্ছা, এবার দেখো এখান থেকে আমরা কি লিখতে পারবো, এই যে a ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এটা কাটা যাবে 2e, আবার e এর মান দেওয়া আছে রুট 3, তাহলে a এর মান হয়ে গেল। এবার বাকি e এর যে সূত্র আছে, e এর সূত্রে এই মানটা বসাইলে আমরা পেয়ে যাবো হচ্ছে b এর মান। e এর মান কত দেওয়া আছে রুট 3, এইটা এখানে বসাইলে তোমরা পেয়ে যাবে হচ্ছে b এর ভ্যালু। সো a এর ভ্যালু এন্ড b এর ভ্যালু বসাইলেই কাজ শেষ। পারবা না? পারবা, অবশ্যই পারবা। ঠিক আছে, যারা ক্লাস করছে তারা অবশ্যই পারবে। ওকে, তাহলে এটাও হয়ে গেল।
তাহলে দেখো প্রশ্ন কিন্তু আহামরি কঠিন আসে না। কণিকে তুমি চিত্র পারলেই হয়ে যাচ্ছে। ওই যে পরাবৃত্তের সূত্র, পরাবৃত্তের সমীকরণ নির্ণয় 3টা অঙ্ক করাইছি, ওই 3টার বাইরে কখনোই পরাবৃত্তের সমীকরণ বের করতে দিতে পারে না। আবার এই ধরনের এই ধাঁচের প্রশ্নগুলোর ভিতরে আবার 3 ধরনের প্রশ্ন আছে। একটা হচ্ছে তোমাকে উৎকেন্দ্রিকতা দিবে, বলবে নিয়ামক রেখা দুইটার মধ্যবর্তী দূরত্ব, যেটা এটা। আবার উৎকেন্দ্রিকতা দিবে, বলবে উপকেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব। আবার উৎকেন্দ্রিকতা দিবে আর বলবে শীর্ষ দুইটার মধ্যবর্তী দূরত্ব বা প্রান্ত দুইটার মধ্যবর্তী দূরত্ব। সো এইখানেও 3 ভাবে প্রশ্ন হতে পারে। সো বের করা যাচ্ছে, তাই না? অবশ্যই বের করা যাবে। আচ্ছা, তাহলে 19 শেষ, লাস্ট 2। এই হচ্ছে প্রবলেম নাম্বার 20। একটি উপবৃত্তের উপকেন্দ্র দুইটা দেওয়া আছে, নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে, বলছে এর সমীকরণ নির্ণয় করো। ওকে, সো আমাদের উৎকেন্দ্রিকতা দেয় নাই, আমাকে বলছে উপকেন্দ্রের উপবৃত্তের উপকেন্দ্র আর হচ্ছে উপকেন্দ্র দুইটা দেওয়া আছে আর হচ্ছে নিয়ামক রেখার ইকুয়েশন দেওয়া আছে। ওকে, ওকে। সো দেখো আমরা যদি উপবৃত্তটা একটু আঁকা ট্রাই করি, তাহলে উপবৃত্তটা কিরকম হয় দেখতে। কোটি সেম। ওকে, দেখো একটা হচ্ছে 40, একটা -40। সো 40 হচ্ছে এইখানে আর -40 হচ্ছে এইখানে। তার মানে হচ্ছে উপবৃত্তটা দেখতে হবে অনেকটা এইরকম। হ্যাঁ, উপবৃত্তটা দেখতে হবে অনেকটা এরকম, এরকম হবে দেখতে। উপবৃত্তটা দেখতে হবে অনেকটা এরকম, যেখানে এটা হচ্ছে আমাদের 4,0 বিন্দু আর এটা হচ্ছে আমাদের -4,0 বিন্দু। প্রথম কথা হচ্ছে উপবৃত্তটার কেন্দ্র হবে একেবারে 0,0-তে, এটা নিয়ে কোনো সমস্যা নাই, এটা আমাদের হয়ে গেল। আচ্ছা, এবার আমরা এখান থেকে কি উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো না? উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সেখান থেকে আমরা একটা সম্পর্ক পাবো। আর আরেকটা সম্পর্ক আমরা পাবো, সেটা হচ্ছে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের পাশাপাশি সেটা হচ্ছে আহ নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে। হ্যাঁ, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আছে। কিভাবে করবা বলো? আমার কাছে ইটা থাকলে ইজি হইতো। সিদ্ধার্থ কে কি আছে এই চ্যাপ্টার ফার্স্ট করতেছো? ওকে, বিগত বছরের মতো কি হুবহু দেয় নাকি পরিবর্তন হয় না? পরিবর্তন হয়, কিছুটা মান চেঞ্জ হয়। এসপি সমান ইপিএম করবা। আচ্ছা, এসপি সমান ইপিএম করতে হলেও আমার এইখানে ই এর মান তো দেওয়া নাই, ই এর মান তো দেওয়া নাই, কি করবা এখানে? এটা এই প্রশ্নটা যত সম্ভব 2023-এ আসা প্রশ্ন। দাঁড়াও একটু ভাবি। আচ্ছা, আচ্ছা, আমরা যে ডাটা আছে সেটা নিয়ে একটু আগে বাড়ি। আমরা যতটুকু মান আছে ততটুকু দিয়ে দেখি কতটুকু করা যায়। আমাদের যেহেতু উপকেন্দ্র দুইটা দূরত্ব দেওয়া আছে, উপকেন্দ্র দুইটা দূরত্ব সূত্র আমরা জানি 2AE, সেটা দিয়ে আমরা আগাই। সো উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব
উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে 2AE। আমরা এখান থেকে যদি বের করি ভুজদ্বয়ের অন্তর স্কয়ার কোটি দ্বয়ের অন্তর স্কয়ার রুট ওভার, সো 4 মাইনাস আর এখানে হচ্ছে 0 মাইনাস 0 স্কয়ার রুট ওভার। এখন দেখো এইটা সূত্র হচ্ছে 2AE এর সূত্র। সো 2AE এর সূত্র হচ্ছে এখান থেকে যে আমরা পাচ্ছি 0 0 কাটা যায়, 4 কে এখান থেকে আমরা পাবো হচ্ছে 8, তার মানে হচ্ছে এখান থেকে আমরা পাবো AE এর মান হচ্ছে 4। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি আবার এটার উপকেন্দ্র নিয়ে যদি কথা বলি, সরি নিয়ামক রেখা নিয়ে যদি কথা বলি, নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে 5x - 36 = 5। ওকে, সো 5x - 36 = 5, তাহলে নিয়ামক রেখার সমীকরণ তুলনা করা যেতে পারে। ওকে, 2AE এর মান 8 আছে। আচ্ছা, 2AE এর মান হচ্ছে 8, AE এর মান আমরা পাবো হচ্ছে 4। আচ্ছা, এখান থেকে E এর মান 4 বাই হচ্ছে A। আচ্ছা, এবার আসো নিয়ামক রেখার সমীকরণ। আবার আমরা যদি নিয়ামক রেখার সমীকরণ থেকে, আচ্ছা নিয়ামক রেখার সমীকরণ থেকে আমরা যদি অক্ষের সমীকরণটা বের করে ফেলি, অক্ষের সমীকরণ তো এমনিতেই পাওয়া যাচ্ছে। অক্ষের সমীকরণ আর নিয়ামক রেখার পাদবিন্দু বের করে ফেললে আমরা পেয়ে যাব হচ্ছে x = 36/5। ওকে, ওকে, দেখো নিয়ামক রেখার সমীকরণ আমাদের এখানে কত দেওয়া আছে? 5x - 36। তাহলে দেখো আমরা এখান থেকে কি লিখতে পারবো? 5x = হচ্ছে 36, সো x = হচ্ছে 36 ভাগ হচ্ছে 5। আমরা এখান থেকে এটা লিখতে পারি। এখন দেখো এইটা মূলত কার মান? এটা হচ্ছে নিয়ামক রেখাটা যে জায়গায় অবস্থান করতেছে সেই জায়গার, নিয়ামক রেখাটা যে জায়গায় অবস্থান করতেছে সেই জায়গার ভুজের মান। এখন দেখো নিয়ামক রেখাটা কোথায় অবস্থান করতেছে? নিয়ামক রেখাটা অবস্থান করতেছে এই জায়গায়, এই জায়গায়। সো এই জায়গায় যদি অবস্থান করে তাহলে এই জায়গার যে ভুজের মানটা, এই যে এই জায়গার যে ভুজের মানটা এইটা। এখন ভুজের মান বলতে কোনটা বোঝায়? দেখো এই যে এই ইয়েলো কালার, এইখান থেকে এই পর্যন্ত এই টোটাল মানটাকে বোঝায়। এইখান থেকে এই পর্যন্ত এই টোটাল মানটাকে বোঝায়। দেখো এই কেন্দ্র থেকে এই যে এই পর্যন্ত এই টোটাল মানটা হচ্ছে কত? এই যে এটা 36/5, এটা হচ্ছে 36/5। আবার আমরা উপবৃত্তের সূত্র থেকে কিন্তু আমরা এই মানটা জানি। সেটা কত ছিল? উপবৃত্তের সূত্র থেকে আমরা এই এতটুকের মান জানতাম হচ্ছে a ভাগ হচ্ছে e, রাইট? এটা আমরা জানতাম। তাহলে আমরা এখান থেকে এখন কি এটা বলতে পারি না? এইখান থেকে আমরা এইটা বলতে পারি। দেখো এখান থেকে আমরা এটা কি বলতে পারি যে আবার 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 নিয়ামক রেখার পাদবিন্দু, নিয়ামকের পাদবিন্দুর ভুজ যদি x হয় তাহলে x = হচ্ছে a/e। তাহলে আমরা এখন এখান থেকে লিখতে পারি a/e মানে হচ্ছে 36/5। এখন দেখো তাহলে আমরা এবার এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিলাম আর এটাকে 2 নাম্বার ইকুয়েশন দিলাম। এবার দেখো ইকুয়েশন কতটুক একটু মার্ক করে দেই। এই যে এইখানে এতটুক আর এখানে হচ্ছে এতটুক। এবার 1 আর 2 যদি আমরা গুণ করে দেই, দেখো 1 আর 2 যদি গুণ করে দেই তাহলে কি পাবো? ই আর ই কাটা যাবে, দুইটার উপরে এ আছে, সো এ আর এ মিলে হবে a²। আচ্ছা, আর এখানে 4 এর সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে 4 গুণ হচ্ছে 36 ভাগ হচ্ছে হবে 5। সো এইটাই হচ্ছে মূলত আমাদের a² এর ভ্যালু। সো 4 কে যদি 36 দিয়ে গুণ করি, 4 গুণ 36 তাহলে হবে 144 ভাগ 5, 144 ভাগ হচ্ছে 5। এখন আমার কার মান লাগবে? আর বি এর মান লাগবে। বি এর মান বের করার জন্য আমরা কি করতে পারি? দেখো আমাদের কাছে দেওয়া আছে হচ্ছে a² এর ভ্যালু আমরা অলরেডি পেয়ে গেলাম। এখন আমাদের লাগবে হচ্ছে b² এর মান। সো b² এর মান বের করতে হলে আমরা a এর মান যেহেতু আছে, a এর মান থেকে আমরা হচ্ছে e এর মানটা বের করে ফেলি। সো আমরা আবার 1 নং এ চলে যাই। সো 1 নং হতে কি পাই? দেখো
সো আমরা যদি এখান থেকে a এর মানটা বের করে ফেলি তাহলে হবে 12 ভাগ √5। এবার আসো 1 নং হতে, 1 নং হতে আমরা পাবো হচ্ছে AE ছিল 4। এবার দেখো তো যদি বর্গ করে দেই তাহলে কি হবে, a স্কয়ার e স্কয়ার 16। আচ্ছা এবার আসো, a স্কয়ারের মান কত? a স্কয়ার মান হচ্ছে 144 ভাগ হচ্ছে 5। ই স্কয়ারের মান কত? ই স্কয়ার মানে কি? ই স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস রুট ওভার বি স্কয়ার বাই এ স্কয়ার। সো বি স্কয়ার বাই এ স্কয়ার। এবার রুট ওভারটা বাদ যাবে, কারণ হচ্ছে আমরা এখানে কি করে ফেলছি, রুট ওভারটা বাদ যাবে কারণ হচ্ছে আমরা এখানে বর্গ করে ফেলছি, রাইট? আচ্ছা তাহলে একটা কাজ করি, এই মানটা বসানোর দরকার নাই, এই মানটা এমনি কাটাকাটি চলে যাবে। আচ্ছা এবার আর ওই পাশে থাকে হচ্ছে আমাদের 16। এবার দেখো আমার এই যে এই স্কয়ার আর এই স্কয়ার কাটা যাবে, এখানে লসাগু হবে। লসাগু যদি হয় তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল a স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাগ হচ্ছে a স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 16। a স্কয়ার কাটাকাটি যায় তো a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়। সো a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 16। তার মানে হচ্ছে b স্কয়ার ইজ ইকুয়াল টু হবে হচ্ছে b স্কয়ার ইজ ইকুয়াল টু হবে a স্কয়ার মাইনাস 16। b স্কয়ার ইজ ইকুয়াল টু হবে a স্কয়ার মাইনাস 16। এবার দেখো তাহলে আমরা এখান থেকে b স্কয়ার ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে a স্কয়ার, a কে স্কয়ার করলে হয় 144 ভাগ হচ্ছে 5 মাইনাস 16। তাহলে এখান থেকে b স্কয়ারের ভ্যালু আমরা পেয়ে যাব, b স্কয়ার ভ্যালু হবে 5 গুণ 16, 5 গুণ 16, এটা থেকে 144 বাদ যাবে তাহলে হবে 64। তাহলে আমার এখানে হবে 64 ভাগ হচ্ছে 5। সো আমার কাছে দুইটা ভ্যালুই আছে এখন। আমার কাছে আছে a এর ভ্যালু, আমার কাছে আছে আহ আমার কাছে কি কি আছে, আমাদের কাছে b স্কয়ারের মান আছে, b স্কয়ারের মান আছে, আমার কাছে আছে a স্কয়ারের মান, এই যে a স্কয়ারের মান আছে। সো এই দুইটা মান থেকে এবার আমরা সমীকরণটা পেয়ে যাব। তাহলে আমাদের সমীকরণটা কি হবে, সুতরাং কোথায় লিখবো, জায়গা তো নাই, তাহলে এই যে এখানে ছোট করে লিখি। তাহলে আমাদের সমীকরণটা হবে x স্কয়ার ভাগ হচ্ছে a স্কয়ারের ভ্যালু। সো a স্কয়ার ভ্যালু 144/5। সো 144 পাঁচটা যাবে এইখানে, প্লাস y স্কয়ার হচ্ছে 64/5, 64 পাঁচটা যাবে এইখানে ইজ ইকুয়াল টু হচ্ছে 1। সো এই হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য অ্যান্সার। ওকে b2 64/5। ওকে ফাইন। সো হয়ে গেল আমাদের কোশ্চেন নাম্বার 20। দেখতে দেখতে আমরা সর্বশেষ প্রশ্নে চলে আসলাম। দেখো এটা কোনো ঝামেলা আছে কিনা, ক্লিয়ার কিনা দেখো। উৎকেন্দ্রিকতা দেওয়া ছিল না, বা তারপরও বের করা যাচ্ছে। এখানে একটা বেসিক কথা ছিল, সেই কথাটা আমি আরেকবার ব্যাখ্যা করি। দেখো আমাদের এখানে উপকেন্দ্র দুইটা দূরত্ব দিয়ে আমরা AE = 4 বের করতে পারছি, এটা কোনো সমস্যা নাই। আর নিয়ামক রেখার সমীকরণ থেকে আমরা x এর ভ্যালু পাইছি। সো নিয়ামক রেখার x এর ভ্যালু 36/5। তার মানে নিয়ামক রেখাটা যে ভুজ, সে ভুজটা হচ্ছে এই যে 36/5। নিয়ামক রেখার x এর ভ্যালু, নিয়ামক রেখা সমীকরণ থেকে আমরা নিয়ামক রেখার x এর ভ্যালুটা পাইছি। আবার সূত্র থেকে আমরা জানি এই x এর ভ্যালু হচ্ছে a/e। সো a/e = তাহলে 36/5। তাহলে আমরা এখান থেকে 1 আর 2 নাম্বার যদি গুণ করে দেই, e আর e কাটা যায়, a স্কয়ারের মান পেয়ে যাই। পরবর্তীতে আমরা 1 নম্বরে যদি বর্গ করে দেই, পরে সেখানে আমরা a স্কয়ারের মান যদি বসায় দেই, তাহলে আমরা b স্কয়ার মান পাই। a স্কয়ার আর b স্কয়ার মান মেইন সমীকরণে বসালেই কাজ শেষ। ওকে ওকে ফাইন, সামারি করে দিলাম। এবার আমরা চলে যেতে পারি আমাদের আজকের প্রবলেম সলভিং এর সর্বশেষ অঙ্কটিতে। সো সর্বশেষ অঙ্কটিতে চলে আসলাম, এবং আমাদের ফিনিশিংটা হবে সুন্দর এই অঙ্কটি দিয়ে। এবং আমি যেহেতু তোমাদেরকে এতক্ষণ ধরে পড়াইতেছি, সো আমি এই অঙ্কটা 2 মিনিট আমি রেস্টে থাকবো, তোমরা করবা। দেখি এতগুলো অঙ্ক করাইছি, সো একটা অঙ্ক তো তোমাদের করা উচিত। 20টা প্রবলেম সলভ হইলো, একটা প্রবলেম তোমাদের করা উচিত না? সো তোমরা বলো এটার অ্যান্সার কি হবে। তোমরা এই প্রশ্নটার উত্তর বের করার চেষ্টা করো। আমি হচ্ছে একটু বড় করে দিচ্ছি। এখানে এখানে এটা হচ্ছে এস, এটা হচ্ছে এস, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এস, এটা হচ্ছে পি, আর এইটা হচ্ছে এ, আর হচ্ছে এটা হচ্ছে এম,
জেড এম প্রাইম বসে গণিতীয় সমীকরণ ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 6x এবং এসপি ইজ ইকুয়াল টু 6 হলে পি বিন্দুর স্থানাঙ্ক কত? এসপি ইজ ইকুয়াল টু যদি 6 হয় তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত বের করো, দ্রুত বের করো দেখি। y স্কয়ার ইজ ইকুয়াল টু 6x, এসপি ইজ ইকুয়াল টু যদি 6 হয় পি বিন্দুর স্থানাঙ্ক, এটার অ্যান্সার যেটা ওইটাই। ওকে ভালো, এটাই লিখে দিয়ে এসো পরীক্ষা হলে। আর হচ্ছে দেখো আমরা কিন্তু গত ক্লাসে মানে হচ্ছে গত দিন 8 নাম্বার টাইপ পড়ছিলাম, সেখানে ছিল ফোকাস দূরত্ব নির্ণয়, মনে আছে? সো ওইখানে এই অঙ্কটা করাইছিলাম। সো যারা ওই গত দিনের ওই ক্লাস মনোযোগ দিয়ে করছে তাদের জন্য এটা কিছুই না। ওকে দেখো এখনো কেউ বলে নাই, আচ্ছা অ্যান্সার বলে দিই। দেখো আমাদের এখানে y স্কয়ার ইজ ইকুয়াল টু 6x, এইটা হচ্ছে আমাদের পরাবৃত্তটা। এখন এটা থেকে আমরা যদি এর মান বের করতে চাই তাহলে y স্কয়ার ইজ ইকুয়াল টু একটা 4 নিয়ে 6/4 ইনটু x করতে হবে, বা আমরা লিখতে পারবো y স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ইনটু 3/2 ইনটু x। তাহলে a এর মান হচ্ছে কত? 3/2। আচ্ছা এবার আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এসপি। এসপি মানে কি? এসপি মানে তো ফোকাস দূরত্ব। যে এই যে এস হচ্ছে কি আমাদের উপকেন্দ্র থেকে যে কোনো একটা বিন্দু দূরত্ব, এটাই তো ফোকাস দূরত্ব। তাহলে এসপি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 6, আর এইটা যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, সো এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু হবে 6। তাহলে দেখো এক্স ইজ ইকুয়াল টু হবে 6 মাইনাস এ, এর মান হচ্ছে 3/2। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাব 6 দুগুণা 12, 12 থেকে 3 বাদ দিলে হয় 9, 9/2। আমাদের বের করতে বলছে স্থানাঙ্ক, এক্স এর মান বেরই হয়ে গেছে, এবার ওয়াই এর মান লাগবে। কিভাবে পাবো? জাস্ট এখানে বসে দিলে ওয়াই এর মান চলে আসবে। সো এইটা যদি আমাদের 1 নং হয়, 1 নং হতে আমরা কি পাই? 1 নং হতে আমরা পাই 1 নং হতে পাই y স্কয়ার ইজ ইকুয়াল টু 6 ইনটু 9/2। ওকে তার মানে হচ্ছে y ইজ ইকুয়াল টু হবে রুট ওভার 6 নং 54, আচ্ছা 6 ইনটু 9 ভাগ হচ্ছে 2। তাহলে y এর ভ্যালু আমরা পেয়ে যাব প্লাস মাইনাস, দেখি কি করা যায়। দেখো এইটা দিয়ে এটা কাটলে হয় কত? 3, আর 3 নং 27 হয়। আচ্ছা তাহলে 27 কে রুট করব, তাহলে হবে 3√3। তার মানে হচ্ছে আমরা বিন্দুটা পেয়ে গেলাম। পি বিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে, অ্যান্সার হবে, একটা বিন্দু হচ্ছে 3, এটা তো y এর ভ্যালু, x এর ভ্যালুটা ফিক্সড 9/2 আর হচ্ছে 3√3, আর আইটা হচ্ছে 9/2 আর হচ্ছে -3√3। দ্যাটস ইট। সো এই হচ্ছে আমাদের 21 নম্বর প্রবলেম শেষ, ডান। সো আলহামদুলিল্লাহ কমপ্লিট, 21টা প্রবলেম কমপ্লিট। এগুলো যারা আগলে ধরে রাখতে পারবা তোমরা ঠিকই সিকিউ অ্যান্সার করে আসতে পারবা। এরপরে নতুন কোনো যদি প্রশ্ন তৈরি করে দেয় সেগুলো উত্তর করতে পারবা আশা করি। মেইনলি সূত্রগুলো তুমি যে জানো। আলহামদুলিল্লাহ কমপ্লিট। আলহামদুলিল্লাহ কারা কারা এই গত আজকে অলরেডি 3 ঘন্টা হয়েছে বা হওয়ার পথে, আর তার আগে ছিল 5 ঘন্টা, 8 ঘন্টা। কারা কারা এই 8 ঘন্টা কমপ্লিট ক্লাস করছে আমার সাথে? কমেন্ট বক্সে একটু জানো দেখি কারা কারা আছে। সো কারা কারা 8 ঘন্টা কমপ্লিট ক্লাস করেছো? এক্স প্লাস এ বুঝি নাই, এক্স প্লাস এ গত অনলি 54 মিনিট। এক্স প্লাস এ হচ্ছে গতকালকের ক্লাসের 8 নাম্বার টপিক দেখবা, গতকালকে ক্লাসটা আবার দেখবা, 8 নাম্বার টপিকে আছে। ওকে 9/2 প্লাস মাইনাস 3√3, ভেরি গুড। পুরো 8 ঘন্টা করছি ভাইয়া। অতনু জুবায়ের, আচ্ছা তারপরে হচ্ছে সাদিয়া, মনীষা, নাজমুল, স্বপ্নীল, হাসান, অনেকেই করছো। তো যারা যারা করছো, অনিমেষ, তারপরে হচ্ছে ওকে অনেকের নাম বললাম। শ্রাবণ, ধন্যবাদ তোমাদেরকে এই 8 ঘন্টা করার জন্য। আমি জানি না যে যাদের নাম পড়ছি তোমরা যদি সত্যিই করে থাকো তাহলে অবশ্যই এটার ফলাফল পাবা। তোমাদের কাজ হচ্ছে প্রশ্ন ব্যাংক ভালো করে সলভ করা, দেন হচ্ছে দেখবা যে তোমাদের কাছে ইজি হয়ে যাচ্ছে। চলো আমরা 30 মিনিটস এর মতো সময় নিব এখন। 30 মিনিটসে আমরা একটু বিশ্লেষণ করব যে বিগত বছরে গত বছরে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো কি রকম, আসলে দেখতে এগুলো কি অনেক কঠিন না কি রকম টাইপ একটু দেখি। চলো সো তোমরা যদি পারো তাহলে বলবা যে ইয়েস পারবো, আর যদি না পারো কনফিউশন থাকে তাহলে আমাকে জানাবা ভাইয়া এইটা মনে হয় একটু ভয় লাগতেছে, এরকম টাইপ একটু জানাবা, ঠিক আছে? বাট এসিকিউ সলভিং আমি টোটাল হিন্টস দিতে যাব। লেটস গো, শুরু করে দিচ্ছি।
প্রথমত ঢাকা বোর্ডে 2023 সালে গত বছর আসা প্রশ্ন আমাকে বলছে এই অধিবৃত্তের অসীম তটের সমীকরণ বের করো। সো দেখো এটা বাচ্চাদের প্রশ্ন না, সো কিভাবে বের করবা, 36 দিয়ে ভাগ দিবা, তাহলে হবে হচ্ছে x স্কয়ার ভাগ 9 আর y স্কয়ার ভাগ হচ্ছে 4 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে a এর মান হচ্ছে 3 আর b এর মান হচ্ছে 2। তো অসীম তটের সমীকরণ হচ্ছে y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই a ইনটু x। শেষ অসীম তটের সমীকরণ। 2 নাম্বার উদ্দীপক 1 এর নিয়ামক রেখার সমীকরণ ক্লাসে করাইছি না, অলরেডি ডান। ঠিক আছে, পারা যাবে না, একটা সমীকরণ দেওয়া আছে, আদর্শ ফরম্যাটে আনবা, আদর্শ ফরম্যাটে এনে দেন হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ বের করে দেখা দিবা। ওকে ডান। পরের প্রশ্ন, উদ্দীপক 2 এ উল্লেখিত চিত্রটি একটি পরাবৃত্ত, শীর্ষবিন্দু এ হলে সিবি রেখার দৈর্ঘ্য কত? এটা একটু বোঝার ট্রাই করো। আমাদের এইখানে কি কি দেওয়া আছে, আমাদের এইখানে দেওয়া আছে যে এটা হচ্ছে একটা পরাবৃত্ত, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু দেওয়া আছে এ, এর স্থানাঙ্ক হচ্ছে 0,4। আচ্ছা, এবং এটা হচ্ছে দেখো ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল। আচ্ছা, এবার আমাকে বলছে যে চিত্রটি একটি পরাবৃত্ত, শীর্ষবিন্দু এ হলে সিবি রেখার দৈর্ঘ্য বের করো। এই যে সিবি রেখার দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে সিবি রেখা কোনটা, এই যে এটা, এটার দৈর্ঘ্য কত সেটা বের করতে বলছে। সো এই অঙ্কটা আমরা করি নাই, বাট আমরা একটু হিসাব করে দেখতে পারি আসলে এটা পারা যায় কিনা বা অসম্ভব কোনো কিছু কিনা। আচ্ছা, সিবি রেখার দৈর্ঘ্য যদি বের করতে হয় তাহলে আমাদের প্রথমত এই যে দেখো এই বিন্দুটা কত, এই বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত, রাইট? এক্স অক্ষের উপরে যদি অবস্থিত হয়, দেখো এই ওসি এর মান হচ্ছে 3, এইটার মান হচ্ছে 3 একক। এইটা যদি 3 হয়, এটা অনেকটা সরল লেখার মতো, এইটা যদি 3 একক হয় তাহলে এইটারও কত 3 হবে। সো এইটার যদি স্থানাঙ্ক বের করি তাহলে হবে 3,0, তাহলে এইটার স্থানাঙ্ক হবে 3, কে। আমি এখন জানি না যে এটা কত উপরে আছে, ধরলাম যে 3, কে এটা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা এই পরাবৃত্তটার সমীকরণ কি বের করতে পারবো? আমাদের একটা পরাবৃত্তের সমীকরণ বের করার জন্য তোমার কি কি দরকার, আমাদের শীর্ষ দরকার, তারপর হচ্ছে এই যে এইটা হচ্ছে শীর্ষ, উপকেন্দ্র কি এটা, চিত্রটি একটি পরাবৃত্ত, শীর্ষবিন্দু এ হলে সিবি এর দৈর্ঘ্য কত? ওকে, ওসি পি বিন্দুর স্থানাঙ্ক কেন দিছে, পি বিন্দুর স্থানাঙ্ক কেন দিছে 0,4, উপকেন্দ্রিক লম্ব রেখার সিবি রেখার দৈর্ঘ্য বের করো। ওকে, সো এবার আমার এইটা এখানে পাস করাইলে হয়ে যাচ্ছে। সো পাস করাবো হচ্ছে সিবি এর সমীকরণ। দেখো আমি এটা একটু করাই দিই, হ্যাঁ, যেহেতু আমরা এটা একটু করাই দিই। দেখো আমাদের এইখানে দেওয়া আছে হচ্ছে ওসি, ওসি এর দৈর্ঘ্য হচ্ছে 3 একক। হয় হয় আমি একটু করাই দিচ্ছি, হয় সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক হবে, সি বিন্দুর স্থানাঙ্ক হবে 3,0। আবার আবার বিসি রেখা সমান্তরাল না, আবার বিসি ওয়াই অক্ষের সমান্তরাল হওয়ায় আমরা এখানে বলতে পারবো, কি বলতে পারবো, বিসি যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল এজন্য আমরা বলতে পারবো যে বি বিন্দুর বিসি ওয়াই অক্ষের সমান্তরাল হয়, বি বিন্দুর ভুজ সমান সি বিন্দুর ভুজ সমান 3। ধরি বি এর স্থানাঙ্ক হচ্ছে 3, কে। এবার দেখো বি কার উপরে অবস্থিত, সিবি রেখার উপর অবস্থিত, তাহলে চলো সিবি রেখার সমীকরণটা বের করার ট্রাই করি। তাহলে সিবি এর সমীকরণ, বা সিবি না বিসি, বিসি এর সমীকরণ
বিসি, বিসি হচ্ছে কার সমান্তরাল? ওয়াই অক্ষের। ওয়াই অক্ষের সমান্তরাল হলে সমীকরণটা কি হবে? x ইজ ইকুয়াল টু সামথিং। সো x ইজ ইকুয়াল টু কত? x ইজ ইকুয়াল টু হবে 3। ঠিক আছে, x ইজ ইকুয়াল টু 3 হবে, কারণ যেহেতু এখানে দেওয়া আছে x এটা। আচ্ছা, x ইজ ইকুয়াল টু হচ্ছে 3। সো x ইজ ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে আমরা x ইজ ইকুয়াল টু যদি 3 হয়, এটা তো 3,0, 3, k দিয়ে পাস করাইতে পারি না, এটা একটু কনফিউশন আছে, দাঁড়াও। ঢাকা বোর্ডে আসা প্রশ্ন, তাই তো? ওকে, আচ্ছা দাঁড়াও, এটাকে আমরা একটু অন্যভাবে করি। এ পর্যন্ত ঠিক আছে। এবার দেখো, এবার আমরা পরাবৃত্তের সমীকরণ বের করার ট্রাই করি। সো পরাবৃত্তটি সমীকরণ কি হবে? দেখো, দেখো পরাবৃত্তটা আমার হবে এইখানে, পরাবৃত্তটা হবে যেহেতু আমার শীর্ষ হচ্ছে 0,4, তাহলে আমাদের, এবং এইটা হচ্ছে কি ওয়াই অক্ষের সমান্তরাল, সো ওয়াইটা হবে এক ঘাত আর এক্সটা হবে দ্বিঘাত। তাহলে দেখো আমাদের সূত্র হবে এক্স মাইনাস শীর্ষগত 0,4, সো 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে 4a, তারপরে হচ্ছে y মাইনাস কোটি কত দেওয়া আছে? 4 কোটি দেওয়া আছে কত? 4, 0,4। ওকে, সো এটা, তাহলে এবার আমাদের অর্থাৎ আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4a এবং হচ্ছে y মাইনাস 4, যা কিনা কোন বিন্দু দিয়ে যায়? দেখো এখানে আরেকটা বিন্দু দেওয়া আছে 6,0, 6,0 বিন্দুগামী। যদি 6,0 বিন্দুগামী হয়, 6,0 দিয়ে এখানে পাস করাতে পারি, তাহলে 6 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু 0 মাইনাস 4। তাহলে আমরা এখান থেকে পাবো 0 মাইনাস 4 মানে হচ্ছে কত? -4, তাহলে মাইনাস 16, তাহলে a ইজ ইকুয়াল টু হবে 36 আর হচ্ছে মাইনাসের 16, তার মানে a এর ভ্যালু আমরা এখান থেকে পাচ্ছি, তাহলে হচ্ছে 4 দিয়ে কাটাকাটি যায়, 4 দিয়ে কাটাকাটি 9 আর হচ্ছে 4, সো এটা হচ্ছে আমাদের a এর ভ্যালু। তাহলে সুতরাং পরাবৃত্তটা কি দাঁড়ায়? দেখো অলমোস্ট ডান, অলমোস্ট ডান, অনেক কঠিন না। যে দেখো, সুতরাং পরাবৃত্তটি হবে, পরাবৃত্তটি হবে, পরাবৃত্তটি হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, এর মান হচ্ছে মাইনাসের 9/4 ইন্টু ওয়াই মাইনাস 4, তার মানে পরাবৃত্তটা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -9y মাইনাস 4। এবার দেখো এই যে বিন্দুটা, যে বিন্দুটা নিয়ে আমরা কাজ করতেছিলাম বি বিন্দু, এই বিন্দুটা কি? এই বিন্দুটা কি পরাবৃত্তের উপরে অবস্থিত না? সো তাহলে এই বিন্দুটা এখানে পাস করানো যাবে। আচ্ছা, তাহলে আমরা এইটা সমীকরণ দিলাম 2 নং। তাহলে এবার আমরা বলতেছি যে 2 নং এর উপর এই যে বি আছে, সো বি দ্বারা পাস করে, দেখো বি হচ্ছে 3 আর কে, সো এখানে নেব 3 স্কয়ার মাইনাস 9 আর ওয়াই জায়গায় দেব কে মাইনাস 4। তাহলে দেখো এই 9 কাটা যায়, তাহলে এখানে থাকে 1 ইজ ইকুয়াল টু মাইনাস কে প্লাস 4, সো কে এর ভ্যালু তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে কেটা এভাবে পজিটিভ আসবে, তাহলে 3। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক পাই গেলাম, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 3,3 আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,0। তাহলে আমাদের চাইছিল ওসি এর দৈর্ঘ্য, রাইট? আমাদের চাইছিল হচ্ছে শীর্ষবিন্দু হলে বিসি এর দৈর্ঘ্য চাইছিল। তাহলে সুতরাং বিসি এর দৈর্ঘ্য হবে ভুজ দ্বয়ের অন্ত স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্ত স্কয়ার রুট ওভার, তেমন হচ্ছে 3 - 3 হোল স্কয়ার প্লাস 3 - 0 হোল স্কয়ার রুট ওভার। তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 3 একক, এটাই হবে অ্যান্সার। ওকে, এটা একটু বড় হয়ে গেল, ঠিক আছে। ওকে, আরো একটা প্রবলেম সলভ করলাম। 83 অনলি 86 জন। ওকে, করতে থাকি, যাদের দরকার তারা থাকবে অবশ্যই, কারণ আমি 2 ঘন্টা সময় চাইছিলাম, বাট এখন মাত্র 1 ঘন্টা হয়েছে। পরে যাচ্ছে, দেখো এত অতিরিক্ত বৃহৎ অক্ষের দৈর্ঘ্য পারা যাবে না?
কমেন্ট বক্সে জানিয়ে দাও পারা যাবে কিনা। একটা সিকিউ শেষ কিন্তু অলরেডি। ঢাকা বোর্ডে 2টা প্রশ্ন আসে, দ্বিতীয় প্রশ্ন আসছে উদ্দীপক 1-এর উপবৃত্তটি নিয়ামকের সমীকরণ এত হলে উপবৃত্তের সমীকরণ বের করো। উদ্দীপক 1-এ কি কি দেওয়া আছে দেখো, উপকেন্দ্র, উৎকেন্দ্রিকতা, নিয়ামক, নিয়ামক তিনটা যদি দেওয়া থাকে জাস্ট এসপি সমান ইপিএম করো, কাজ শেষ। প্রবলেম সলভিং এ অলরেডি করানো হয়েছে, প্রবলেম সলভিং এ অলরেডি করানো হয়েছে। পরের প্রশ্ন, অধিবৃত্তের অক্ষদ্বয়কে স্থানাঙ্কের অক্ষ ধরে উদ্দীপক 2 এর অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। যে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে আর উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। প্রবলেম সলভিং এ এটা আমি সলভ করাইছি, প্রবলেম সলভিং এ আমরা এটা সলভ করছি, আছে ঠিক আছে, প্রবলেম সলভিং এ আছে। তাহলে দেখো 2টা সিকিউ, ঢাকা বোর্ডে আসা 2টা সিকিউ শেষ, পারবো। আচ্ছা এরপরের প্রশ্ন বলছে এই কোণটির শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত, বের করা যাবে। তারপরের প্রশ্ন, দৃশ্যকল্প 1-এ আলোকে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। দেখো শীর্ষবিন্দু আর নিয়ামক রেখা, শীর্ষ আর নিয়ামক রেখা, সো করাইছি না প্রবলেম সলভিং এ, করাইছি অলরেডি, প্রবলেম সলভিং এ সলভ করে আসছি আমরা। পরাবৃত্তের সমীকরণ বের করার জন্য 3টা পদ্ধতি, একটা হচ্ছে যদি দিক নিয়ামক রেখা আর হচ্ছে উপকেন্দ্র দেওয়া থাকে এটা সবচেয়ে সহজ, আর এটা হচ্ছে শীর্ষবিন্দু আর নিয়ামক রেখা, আর আরেকটা হচ্ছে শীর্ষবিন্দু আর হচ্ছে উপকেন্দ্র, এই 3টা ভাবে। তারপরে প্রশ্ন, একটি পরাবৃত্তের শীর্ষবিন্দু 1-1 নিয়ামক রেখার সমীকরণ। আচ্ছা উদ্দীপকে 2-তে উৎকেন্দ্রিকতা 3 একক হলে কোন একটির অসীম তটরেখার সমীকরণ বের করো, বা বের করা যাবে। তাহলে দেখো উৎকেন্দ্রিকতা দেওয়া আছে 3 আর উপকেন্দ্র 2টা থেকে উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব বের করা যাবে না। উপকেন্দ্র 2টার দূরত্বের সূত্র কি 2ae, সো এইখান থেকে আমরা বের করে ফেলতে পারবো, একটা এর ভ্যালু বের করে ফেলতে পারবো। পরবর্তীতে এর মানে এর মান বসাইলে আমরা সেখান থেকে বের করে ফেলতে পারবো বি এর ভ্যালু। সো এই এ আর বি এর ভ্যালু আমরা বসাবো নিয়ে y is equal to plus minus b by a into x এ। সো সব এখন পানির মতো স্বচ্ছ হয়ে গেছে, মানে এই জিনিসগুলো অনেক প্র্যাকটিস হয়ে গেছে। সো এইটাও শেষ, রাজশাহী বোর্ড 23 গণ। এই পরাবৃত্তের শীর্ষবিন্দু, এটা পোলাপানের কাজ, এগুলা করানো হয়েছে। তারপরে হচ্ছে খ, দৃশ্যকল্প 1 হতে পরাবৃত্তটির উপকেন্দ্র এবং নিয়ামক রেখা সমীকরণ বের করতে বলছে। সো এইটা হচ্ছে দৃশ্যকল্প 1। সো দৃশ্যকল্প 1-এ কি কি দেওয়া আছে দেখো, আমাকে দেওয়া আছে এই বিন্দুটা আর আমাকে দেওয়া আছে এই বিন্দুটা। সো এই 2টা বিন্দু থেকে আমার পরাবৃত্তটির উপকেন্দ্র আর নিয়ামক রেখা বের করা যাবে না। দেখো সো আমরা জানি যে এই যে উপকেন্দ্র যদি আলফা আর বিটা হয়, আলফা আর বিটা হয়, তাহলে দেখো যে আমরা যে একটা অঙ্কের অর্ধেক অঙ্ক দিছে, এই অঙ্কটা আমরা করছিলাম, অর্ধেক দিছে, বাকি মানে পুরো অঙ্ক দেয় নাই। তাহলে আমরা এইটাকে মধ্যবিন্দু ধরে এই যে লিখবো আলফা প্লাস 1 ভাগ 2 ইজুকাল টু হবে এইটার মধ্যবিন্দু। আবারও বিটা প্লাস 1, বিটা প্লাস 1 ভাগ 2 হবে এইটার মধ্যবিন্দু। সো এখান থেকে আলফা বিটা মানে উপকেন্দ্র ডান। উপকেন্দ্র যদি চলে আসে আর কি লাগবে, নিয়ামক রেখা। নিয়ামক রেখা সমীকরণ সহজ, এই যে আমরা আমাদের কাছে যেহেতু এই যে এই 2টা বিন্দু দেওয়া আছে, সো এই 2টার ঢাল বের করব, এই 2টার ঢাল বের করব। তারপরে নিয়ামক রেখা কোনটা, এইটা, এইটা। এই 2টার যে ঢাল হবে, এই 2টার ঢাল কত, এই যে দেখো এ জেড এর ঢাল, এ জেড এর ঢাল হবে হচ্ছে এম ইজুকাল, এ জেড এর ঢাল হবে কোটি দ্বয়ের অন্তর ভাগ ভুজ দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর ভাগ ভুজ দ্বয়ের অন্তর 1। তাহলে নিয়ামক রেখা হচ্ছে এইটার উপর লম্ব, তাহলে নিয়ামকের ঢাল কত হবে, নিয়ামকের ঢাল হবে, এটা উল্টা দিলে -1 হয়। তাহলে নিয়ামকের সমীকরণ কি হবে, ওই যে y মাইনাস y1 ইজুকাল টু হচ্ছে m ইনটু x মাইনাস x1 দিয়ে বের করতে হবে। তাহলে y মাইনাস y1 কত, এই যে এই নিয়ামক রেখার উপরস্থ একটা বিন্দু লাগবে, এই যে 1 1, তাহলে আর m এর মান হচ্ছে -1 x -1, শেষ, এটাই आंसर। সহজ না? তারপরে দৃশ্যকল্প 2 হতে এই যে এইটা পড়াইছি ক্লাসে, ডান, এগুলা শেষ। তাহলে রাজশাহী বোর্ডে, কুমিল্লা বোর্ডে এটাও একেবারে পুরো ডাল ভাত প্রশ্ন দিছে। আচ্ছা কুমিল্লা বোর্ডে দ্বিতীয় প্রশ্নটা দেখি কি দিছে। এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করতে বলছে, উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা বের করা আমরা সবাই শিখেছি। তারপরের প্রশ্ন কি দিছে, দিছে দৃশ্যকল্প 2 এ এস হচ্ছে উপকেন্দ্র, এসপি সমান 6, যে 21 নাম্বার প্রবলেম,
21 নাম্বার যে প্রবলেমটা আমরা সলভ করলাম ওইটা প্রবলেম সলভিং নাম্বার 21। তারপরে প্রশ্ন দৃশ্যকল্প 2 এর কোন একটি উপকেন্দ্রিক এই যে দেখো, তার মানে কুমিল্লা বোর্ডে যে দুইটা প্রশ্ন দিছে দুইটাই ভালো প্রশ্ন। সো কুমিল্লা বোর্ড থেকে গত বছর যারা আমার কণিকার ক্লাস করছে তারা এই দুইটাই সুন্দরভাবে অ্যান্সার করতে পারছে, কারণ গত বছর এই 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 বেসিক জিনিসগুলো অলরেডি পড়াইছিলাম, আজকে তো আরো বেশি পড়াইলাম। ওকে, তারপরে যশোর বোর্ডে চলে আসলাম, এই পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ বের করতে বলছে। ওকে, সো এগুলা প্রথমে হচ্ছে আদর্শ ফরম্যাটে আনবা, অক্ষরেখার সমীকরণ বের করবা। কণিকের প্রকৃতি নির্ণয় করে উহার উপকেন্দ্র দ্বারা মধ্যবর্তী দূরত্ব বের করো। এই যে দেখো, এই কণিকটার প্রকৃতি নির্ণয় করে, সো প্রকৃতি নির্ণয় কিভাবে দেখাবা? ওই যে সার্বজনীন সমীকরণ বের করা শিখাইছিলাম এ বি এইচ এর মান দিয়ে, না ওইটা বের করতে বলে নাই। আদর্শ ফরম্যাটে যদি আনো সেটাই হচ্ছে প্রকৃতি নির্ণয়, ঠিক আছে? এটাকে আদর্শ ফরম্যাটে আনবা, আদর্শ ফরম্যাটে আনলে সেটা থেকে বলে দিবা যে এইটার প্রকৃতি কি, আর সেখান থেকে ওই যে উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাবে। সো হয়ে গেল যশোর বোর্ডের খ। যশোর বোর্ডের গ, এইটা ইজ ইকুয়াল টু 4y - 9 কোন একটির অক্ষরেখা নিয়ামক রেখা ছেদবিন্দু, মানে এইটা পরে যেটা আছে পরেরটা বুঝতে পারতেছো, এটা হবে একটা পরাবৃত্ত। সো প্রথমে এটাকে একটা পরাবৃত্তের ফরম্যাটে আনবা, এই যে এটা সমান এটা লিখে পরাবৃত্তের ফরম্যাটে এনে বাকিগুলো বের করবা। পারা যাবে? অনেক দেরি হয়ে গেল, বলো পারা যাবে? যশোর বোর্ড হয়ে গেল না? হয়ে গেল, তাহলে এইটাও শেষ। তাহলে আমি একা একাই বলতেছি যে হ্যাঁ পারা যাবে পারা যাবে, তোমরা আসলে কি বলতেছো? আমি কি মিথ্যা বলতেছি নাকি আসলেও সত্য বলতেছি যে পারবা? বলো। আমি এগুলা পড়াইছি, এগুলা দেখাইছি, কোনগুলার আলোকে এই প্রশ্নগুলো হয়েছে সেগুলো জানি, সেজন্যই বলতেছি যে হ্যাঁ এগুলা পারা যাবে। ওকে, পারবো ইনশাআল্লাহ। সো অলমোস্ট কাছাকাছি, আর 10 মিনিট হবে আমাদের ক্লাস, তাহলেই হয়ে যাবে। যশোর বোর্ড 2023, এত কোন একটি নিয়ামকের সমীকরণ বের করা যাবে। তারপরে হচ্ছে পরের প্রশ্ন, এ কে শীর্ষবিন্দু, বি কে উপকেন্দ্র ধরে পরাবৃত্ত। তাহলে দেখো এবার কি কি দেওয়া আছে, শীর্ষবিন্দু আর উপকেন্দ্র বের করা শিখাইছি না? তিনটা জিনিস শিখাইছি, তিনটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, একটা হচ্ছে উপকেন্দ্র, আর হচ্ছে দিকাক্ষ, একটা উপকেন্দ্র আর শীর্ষ, একটা শীর্ষ আর দিকাক্ষ। সো এই তিনটা পদ্ধতিতে পরাবৃত্তের সমীকরণ নির্ণয়ের তিনটা অঙ্ক করাইছি, তিনটা অঙ্কই ভালো করে মনোযোগ দিয়ে করবা। আচ্ছা, তারপরে উদ্দীপকে ওবি সমান 4 এবং এ এস সমান এ প্রাইম এস হলে বিবি প্রাইমকে বৃহৎ অক্ষ, এ প্রাইমকে ক্ষুদ্র অক্ষ ধরে অঙ্কিত উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করো। আচ্ছা, তাহলে প্রথমে আমাকে এখানে দেখো ওবি প্রাইম সমান 4, ওবি প্রাইম, আচ্ছা এই যে এখানে বলছে ওবি প্রাইম সমান হচ্ছে এতটুকের মান দেওয়া হচ্ছে 4, এ এস সমান এ প্রাইম এস, এই যে এ এস সমান এ প্রাইম এস, এই যে এইটা হচ্ছে এ প্রাইম এস আর এটা হচ্ছে এ এস, বিন্দুগুলো স্পষ্ট করে নাই। আচ্ছা যাই হোক, হলে বিবি প্রাইম কে বৃহৎ অক্ষ ধরে, বিবি প্রাইম এ হচ্ছে বিবি প্রাইম, ওকে, বিবি প্রাইম কে বৃহৎ অক্ষ ধরে, এ প্রাইম কে ক্ষুদ্র অক্ষ ধরে, এ প্রাইম কে ক্ষুদ্র অক্ষ ধরে, এ প্রাইম কে ক্ষুদ্র অক্ষ ধরে। দেখো আমাকে যদি বৃহৎ অক্ষ দেওয়া থাকে ক্ষুদ্র অক্ষ দেওয়া থাকে তাহলে এটা তো পারার, বৃহৎ অক্ষ আর ক্ষুদ্র অক্ষ যদি দেওয়া থাকে তাহলে কি আমি সমীকরণ বের করতে পারবো। এখন দেখো বৃহৎ অক্ষ ধরতে বসে হচ্ছে আমাদেরকে বিবি প্রাইম কে, তাহলে দেখো বিবি প্রাইম হচ্ছে পুরোটা, আমাকে বলে দিছে যে এই ওবি প্রাইমের মান হচ্ছে 4, তাহলে বিবি প্রাইমের মান হবে কত 8, সো এখান থেকে এ এর মান আমার বের হয়ে যাবে। আবারও ক্ষুদ্র অক্ষ ধরতে বসে হচ্ছে আমার কাকে এ এ প্রাইম কে, সো এ এ প্রাইম, এই যে এটা হচ্ছে আমাদের এ, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র, আর এটা হচ্ছে আমাদের এ প্রাইম। আচ্ছা এ এ প্রাইম আমাকে বলছে এ এস, ওকে ফাইন। দেখো আমাকে বলছে যে এ এস আর এ এস প্রাইম, হ্যাঁ এ এস এর যে দৈর্ঘ্য আর এ প্রাইম এস এর দৈর্ঘ্য সেম, তাহলে আমরা কি এ এ প্রাইম, দেখো আমাকে বলছে এ, এই যে এস, এ এস সমান হচ্ছে এ প্রাইম এস, তাহলে আমরা বলতে পারি না যে এসটা হচ্ছে মধ্যবিন্দু,
এসটা যদি মধ্যবিন্দু হয়, এসটা যদি মধ্যবিন্দু হয়, তাহলেই তো এই ঘটনাটা ঘটবে, তাই না? তাহলে এই ঘটনা ঘটবে। আচ্ছা, এখন আমার কাছে এ বিন্দুর স্থানাঙ্ক আর এস বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে আমি কি এই দুইটা দূরত্ব বের করতে পারবো? এই দুইটা দূরত্বকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলেই কি আমি এই টোটালটা পাবো। আর এই টোটালটাই হচ্ছে আমাদের ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। এই টোটালটা হচ্ছে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। তাহলে দেখো, আমি যদি এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করি, এ এস এর মান বের করি, এ এস এর মান হবে ভুজদ্বয়ের অন্তর 3 - 0 স্কয়ার মানে 3 স্কয়ার, কোটিদ্বয়ের অন্তর হবে 2 - 3 মানে -1 এর উপরে স্কয়ার রুট ওভার। তাহলে এখান থেকে থাকতেছে হচ্ছে √10, তাহলে হবে 2√10। তাহলে বি এর মান হবে √10। তাহলে এ এর মান আছে, বি এর মান আছে। এবার তোমার যা ইচ্ছা তুমি তা বের করতে পারবা, কারণ তোমার কাছে সমীকরণই আছে। পরের প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড, এত কণিকের উৎকেন্দ্রিকতা বের করা যাবে। ডান। ওকে, তারপরের প্রশ্ন, দৃশ্যকল্প 2 হতে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। দেখো কি কি দেওয়া আছে। কোন একটি পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দুইটা দেওয়া আছে, বসে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে। সো এটা কিন্তু মজার প্রশ্ন, এটা করাই নাই কিন্তু মজার প্রশ্ন। দেখো, আমরা একটু যদি একটু ভাবি, তাহলে ব্যাপারটা কি হয়। আমাকে দুইটা বিন্দু দিছে, একটা হচ্ছে -2, 2, সো -2 মানে এইখানে, আর 2 হচ্ছে উপরে এইখানে। আর এটা হচ্ছে -4, 2, -4 এইখানে, আর 2 হচ্ছে উপরে, তাহলে এইখানে। তাহলে আমাকে বলছে এই দুইটা হচ্ছে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু, পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু। ওকে, তাহলে দেখো এইটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, তাহলে এইটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব। তাহলে পরাবৃত্তটা দেখতে কিরকম হইতে পারে। পরাবৃত্তটা দেখতে হবে অনেকটা, এখান থেকে যদি স্টার্ট হয় তাহলে এরকম এরকম হবে। পরাবৃত্তটা দেখতে হয় এরকম হবে, রাইট। এইখান থেকে যে এইখানে যে দূরত্বটা, এটাই হচ্ছে আমাদের এ এর ভ্যালু। আর এইখান থেকে এইখানে যে দূরত্ব, এইটা হচ্ছে কি আমাদের 4a এর ভ্যালু, রাইট। আচ্ছা, তাহলে দেখো আমাদের 4a এর ভ্যালু কিন্তু আমরা অলরেডি বের করতে পারি। কই থেকে? এই যে এইখান থেকে 4a এর ভ্যালু আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। কারণ হচ্ছে 4a হচ্ছে আমাদের 4a এর ভ্যালু হচ্ছে এই দুইটার দূরত্ব। তাহলে এই দুইটার দূরত্ব হচ্ছে কত? আমরা ভুজদ্বয়ের অন্তর স্কয়ার কোণের অন্তর স্কয়ার যদি করি, তাহলে হবে -2 -4 স্কয়ার প্লাস 2 - 2 স্কয়ার রুট ওভার। তাহলে 4a ইজ ইকুয়াল টু, আমরা এখান থেকে পাবো এটা বাদ, এখানে থেকে প্লাসের 2, তাহলে 2, তাহলে a এর ভ্যালু হচ্ছে হাফ, এর ভ্যালু হচ্ছে হাফ। তাহলে আমরা একটা জিনিস পাইলাম। এবার দেখো, উপকেন্দ্র আমরা বের করতে পারি। উপকেন্দ্র হচ্ছে এই দুইটার মধ্যবিন্দু। উপকেন্দ্র এস হচ্ছে কি এদের মধ্যবিন্দু। সো মধ্যবিন্দু যদি আমার কাছে থাকে, তাহলে সহজ কিন্তু একটু বড়। তাহলে এবার মধ্যবিন্দু আমরা বের করে ফেলতে পারবো। দেখো এদের মধ্যবিন্দু কত হবে? মধ্যবিন্দু হবে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে -2 আর -4 যোগ করলে -6, 2 দিয়ে ভাগ দিলে হবে -3, আর ওইটা হবে 2। তাহলে বিন্দুটা হবে, এই বিন্দুটা পাইলাম -3, হচ্ছে 2। ওকে, তাহলে একটা সমীকরণ বের করার জন্য আমার যেটা দরকার, SP = PM, আমাদের উপকেন্দ্রটা দরকার। আর আমাদের উপকেন্দ্রটা হয়ে গেছে। আর আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে PM, দ্বিকাক্ষ রেখাটা দরকার। এখন দ্বিকাক্ষ কিভাবে বের করা? দ্বিকাক্ষ বের করা যাবে, কারণ আমাদের এইখানে দ্বিকাক্ষ হবে এই রেখাটা সমান্তরাল একটা রেখা। আচ্ছা, সমান্তরাল রেখা। আচ্ছা, আমরা শীর্ষটা বের করতে পারলে ভালো হতো। শীর্ষটা কিভাবে বের করা যায়? শীর্ষের আগে আরেকটা কাজ করতে হবে। আমাদের এইখানে শীর্ষ যদি আমরা বের করতে চাই, বলো তোমরা সাজেস্ট করো কি করবা ভাই। এইটার পরাবৃত্ত দুইটা হবে তো, কারণ অক্ষ বলে নাই, দুইটা হবে তো। এটার পরাবৃত্ত দুইটা হবে কেন? দুইটা হবে কেন? কারণ আমার আচ্ছা, মানে তুমি যদি এই যে নিচের দিকে বলতে চাও, হ্যাঁ হ্যাঁ ওইটাও ধরতে হয়, বাট আমরা পজিটিভটা ধরে কাজ করতেছি, পজিটিভটা ধরে কাজ করতেছি। ওকে,
এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 23। উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দুইটা দেওয়া আছে। কেন্দ্রিক লম্বের সমীকরণ হয়েছে, কেন্দ্রিক লম্বের সমীকরণ আছে। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে এর ভ্যালু হচ্ছে হাফ। ওকে, সো দেখো আমরা সমীকরণটা ওইভাবেও আঁকতে পারি অথবা এভাবেও আঁকতে পারি, যে এইখান থেকে আরো একটা। তো যে কোনটা হইতে পারে, উপরেরটা হইতে পারে, নিচেরটা হইতে পারে, কারণ আমার এখানে ফিক্স যেটা বলছে সেটা হচ্ছে ভাই এইটা হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে আমাদের ফিক্স বলছে। আচ্ছা, তাহলে এইখানে 4a এর মান হচ্ছে আমাদের 2, 4a এর মান 2 হবে এইখানে। আচ্ছা, এইখানে দেখো আমাদের বর্গ করতে হয় না এইটা, তাহলে আমাদের এই দৈর্ঘ্যের সূত্রটা এইটা প্লাস এবং মাইনাস দুইটাই হবে। যদি প্লাস হয় তাহলে এই যে এই দিকে, আর যদি মাইনাস হয় তাহলে হবে হচ্ছে এই দিকে। আচ্ছা, এবার দেখো, তাহলে এইটা একটা শীর্ষ হইতে পারে, এইটা একটা শীর্ষ হইতে পারে। তাহলে শীর্ষের স্থানাঙ্কটা কত হবে যদি আমরা দেখি, দেখো শীর্ষ হইতে পারে এই যে পয়েন্টটা যেটা বের করলাম, মধ্যবিন্দুটা, এটা হচ্ছে -3,2। তো এই যে এক্স অক্ষের মানটা কিন্তু চেঞ্জ হবে না। এক্স অক্ষটার এই বিন্দুটার জন্য -3 হবে, এই বিন্দুটার জন্য -3 হবে, বাট কোটিটা চেঞ্জ হবে। যদি এই সবুজটা হয় তাহলে কোটিটা হবে এটার সাথে এই যে হাফ, এর মান পাইছিলাম আমরা হাফ, এই হাফটা হবে যোগ, মানে প্লাসের হাফ। আর যদি মাইনাসের হয়, তাহলে নিচের দিকে যায়, তাহলে এইটা হবে মাইনাসের হাফ। তাহলে এই হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। তাহলে তোমার কাছে যদি শীর্ষবিন্দু থাকে এবং এর মান থাকে, তাহলে তো তোমার কাছে আর কোনো কিছু করার নাই, তুমি সমীকরণ বের করে ফেলতে পারবা। তাহলে সমীকরণ হবে, আমরা জানি যে কোনো সমীকরণ হচ্ছে x মাইনাস আলফা স্কোয়ার প্লাস x মাইনাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল, এজন্য 4 ইন্টু a ইন্টু y মাইনাস বিটা। এখন তোমার কাছে আলফা বিটার মান দেওয়া আছে, আলফা বিটা কোনগুলা, এইটা হচ্ছে একটা আলফা বিটা, এটা হচ্ছে আরেকটা আলফা বিটা, আর এর মান হচ্ছে একবার হচ্ছে হাফ, একবার হচ্ছে মাইনাস হাফ, সেখানে বসাইলে কাজ হয়ে যাবে। এবার চলো পরের প্রশ্নে। দৃশ্যকল্প 1 এ কণিকের শীর্ষবিন্দু এবং এটি 3,0 বিন্দুগামী হলে ABC। সো এটা আমরা করছি, প্রবলেম সলভিং এ ডান, আমাদের প্রবলেম সলভিং এ ডান। এবার তোমরা বলো পারা যাবে? আমি অলরেডি কতগুলা সিকিউ দেখাইলাম তোমাদেরকে। এটা হচ্ছে, একটু দেখি কয়টা সিকিউ দেখাইছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা সিকিউ দেখাইছি, 8টা সিকিউ দেখাইছি, আরো 2টা দেখাই, 10টা দেখাবো, তারপরে আরো অনেকগুলো সিকিউ তোমাদের জন্য থাকবে। ঠিক আছে, চলো আমরা আর 2টা সিকিউ দেখি, আর একটু সময় নেই আমরা। দেখো আমাদের বলছে এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, 4a বের করা যাবে, অ্যান্সার হবে 6। ওকে, তাহলে এইটা হচ্ছে কি করবা, নিজে আমরা পারবো, ডান। 10টা সিকিউ আমরা ক্লাসে কমপ্লিট করি। দৃশ্যকল্প 1 হতে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। দৃশ্যকল্প 1 হতে এই হচ্ছে একটা উপবৃত্ত, এই উপবৃত্তের সমীকরণ নির্ণয় বের করতে বলছে। দেখো এখানে আমার কি কি দেওয়া আছে, আমাদের এস এর মান দেওয়া আছে, এই যে এস এর মান দেওয়া আছে 1, -1, আমাদের এই যে দ্বিকাক্ষটা, এই দ্বিকাক্ষের সমীকরণ পর্যন্ত দেওয়া আছে, আর এইখানে উপবৃত্তের উপরস্থ একটা বিন্দু দেওয়া আছে, ডি বিন্দু, যেটা হচ্ছে 1, -1। ওকে, তাহলে কি করা যায় বলো? আমাদের দৃশ্যকল্প 1 এ উপকেন্দ্র হচ্ছে এস আর নিয়ামক রেখা হচ্ছে MZ। ওকে, আমাদের উৎকেন্দ্রিকতাটা দরকার, উৎকেন্দ্রিকতাটা যদি থাকে তাহলে আমাদের এটা
বের করা সহজ হইতো এসপি সমান ইপিএম দিয়ে। ওকে ওকে ফাইন। সো এসপি সমান ইপিএম। ওকে ফাইন। ওকে দেখো, তাহলে এবার আমরা এই অঙ্কটা যেভাবে করব সেটা হচ্ছে, দেখো আমরা জানি এসপি সমান ইপিএম, এখন উৎকেন্দ্রিকতার মান জানি না, বাট উৎকেন্দ্রিকতার মানটা আমরা বের করে নিতে পারবো কিভাবে। সো দেখো, এইটাকে যদি আমি পি বিন্দু ধরি, তাহলে এইটা থেকে এইটা ইজ ইকুয়াল টু কি, আমরা এটা লিখতে পারবো, এটা লিখতে পারবো। তাহলে আমরা এইটা হচ্ছে এস, এটা হচ্ছে এস, এটা হচ্ছে এস, এটা সমান ডি, আর এটা হচ্ছে ডিএম। সো আমরা কি লিখতে পারবো, যে এস ডি সমান ই ডিএম লিখতে পারবো, এস ডি সমান ই ডিএম লিখতে পারবো। বলো পারবো না? উৎকেন্দ্রিকতার সংজ্ঞা হতে যদি এইটার উপরস্থ একটা বিন্দু থাকতো পি, যেটা কিনা এক্স কমা ওয়াই, তাহলে আমরা তখন কি লিখতাম, এসপি সমান ইপিএম লিখতাম। এখন উপরস্থ একটা বিন্দু হচ্ছে ডি, তাহলে আমরা এস ডি সমান ইডিএম লিখতে পারবো। যদি তাই লিখতে পারি, তাহলে দেখো আমরা ই এর মান এখান থেকে বের করে ফেলতে পারবো, ই এর মান বের করতে পারবো। ই এর মান বের করার পরে আবারও আমরা সূত্র করব এসপি সমান ইপিএম, যেখানে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। এবার এই যে ই এর মানটা বের করছো, ই এর মানটা এখানে বসাবা, আর এসপি সমান পিএম এগুলো বসাবা, তাহলেই উত্তর বের হয়ে আসবে। ঠিক আছে? ওকে, তারপরে প্রশ্ন দৃশ্যকল্প 2 অলরেডি করানো হয়েছে, ডান। ঠিক আছে, যারা ধৈর্য সহকারে দেখতেছো অনেক ধন্যবাদ। আর 2-3 মিনিট শেষ। এই কণিকটির নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। সো বের করা যাবে, ডান। তারপরে হচ্ছে দৃশ্যকল্প 1 এর আলোকে এত কণিকটি শীর্ষবিন্দু এবং এটি এত বিন্দুগামী হলে এবিসি, অলরেডি করা হয়েছে, প্রবলেম সলভিং এ আছে, ডান। তারপরে প্রশ্ন দৃশ্যকল্প 2 পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। দেখো উপকেন্দ্র আর শীর্ষ দেওয়া আছে, করাইছি, ডান। সো 10টা সিকিউ করাই দিলাম। এবার একটু চলে যাই আমাদের, এবার বাকি এইখানে তোমাদের জন্য আরো 6টা সিকিউ যেগুলো 23 সালে আসছে, সেগুলো তোমরা দেখবা। এরপরে 23 সালের পরে তোমাদের জন্য আবার 22 সালের প্রশ্নগুলো এখানে আমি সংযোজন করছি। এই ঢাকা বোর্ড 22 সালের প্রশ্ন হচ্ছে এটা। তারপরে হচ্ছে এই যে ঢাকা বোর্ড 22 এর প্রশ্ন, ঢাকা বোর্ড 22 এর প্রশ্ন, ঢাকা বোর্ড 22এও হচ্ছে 2টা সিকিউ আসছিল, মানে প্রতি বছর 2টা সিকিউ এখান থেকে ঢাকা বোর্ডে দিছে। সো সো তোমার বোর্ডেও 2টা সিকিউ আসতে পারে। এবং এই টোটাল সবগুলা তোমরা প্র্যাকটিস করবা, এখানে যে কয়টা সিকিউ আছে প্র্যাকটিস করার পরে তারপরে চলে যাব আমরা আমাদের লাস্ট সেকশনে, এবং লাস্ট সেকশনটা হচ্ছে প্র্যাকটিস শিট অ্যানালাইসিস। ওকে, আই হোপ তোমরা কনফিডেন্স পাচ্ছ যে পারা যাবে। প্র্যাকটিস শিট অ্যানালাইসিসের ভেতরে তোমাদের জন্য আমি প্রত্যেকবার বলি যে প্রথম দিন ক মার্কের প্রশ্নগুলো কমপ্লিট করে ফেলতে। সো এবার প্র্যাকটিস শিটের একটু ধরনটা চেঞ্জ হয়েছে, আমরা প্রথমে প্রশ্নগুলো সব একসাথে তোমাদেরকে দিয়ে দিছি। সো সো ক অবশ্যই মাস্ট বি কমপ্লিট করে ফেলবা। কয় এখানে 62টা প্রশ্ন তোমাদের জন্য রাখা আছে, উত্তরগুলো দেওয়া আছে, উত্তরগুলো পরে চেক করবা। যেহেতু তোমরা অনেকে ডিরেক্ট উত্তর প্রশ্নের সাথে উত্তর থাকলে তোমরা হচ্ছে নিজেরা চেষ্টা করো না, এই জন্য হচ্ছে আলাদা করা হয়েছে এবার। ঠিক আছে? সো এরপরে যখন এগুলা শেষ হবে 62টা প্রশ্ন, এরপর আমাদের আসবে খ সেকশন। ঠিক আছে? 64টা খ সেকশনে সৃজনশীল খ এবং গ এর জন্য এই যে আমরা যে প্রশ্নগুলো করলাম 21টা প্রবলেম, এখানে অনেক প্রবলেম এখানে সিমিলার আছে। সো এরকম সিমিলার টাইপ প্রবলেম গুলো নিয়ে এইখানে তোমাদের জন্য আরো 23টা প্রবলেম রাখা হয়েছে। সো এই 23টা প্রবলেম প্র্যাকটিস করবা, এইগুলা মাস্ট। এই 2টা সেকশন অবশ্যই মাস্ট, মাস্ট করার পরে তারপরে তোমরা নিজেদের মতো করে পরীক্ষা দিবা। পরীক্ষা দিয়ে এখানে তোমাদের জন্য সবার শেষে একটু কিছুটা অ্যাডমিশনের কিছু জিনিস আছে, সেগুলো একটু অবশ্যই দেখে নিজেকে এগিয়ে রাখবা। এই হচ্ছে আমাদের ক্লাস, এবং তারপর আর কি বলবো, শেষ হলো অবশেষে নাকি? তাহলে আলহামদুলিল্লাহ আমাদের কনেক্সটা কমপ্লিট হইলো। ওকে, তো আমি একটু যদি বলি, আমাদের আরো একটি অধ্যায় শেষ। সো তোমাদের সাথে আমার হচ্ছে কয়টা অধ্যায় করা হইলো বলো তো? কয়টা অধ্যায় করা হইলো?
কয়টা অধ্যায় করা হলো তোমাদের সাথে? আমরা বহুপদী করছি, জটিল সংখ্যা পড়ছি, স্থিতিবিদ্যা পড়ছি, কনেক্স করছি, তাই না? স্থিতিবিদ্যা তো শেষ হয়েছে, 4টা অধ্যায় শেষ হয়েছে, 9 ঘন্টার মতো হয়েছে, 4টা অধ্যায়। সো তোমাদের সেকেন্ড পেপারে 6টা অধ্যায়, 6টার ভিতর 4টা আমি একা পড়াই দিছি। বাহ, তোমাদের সাথে তাহলে প্রচুর দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ, কোনেক্স কমপ্লিট। কোনেক্সের কি কি আমরা কমপ্লিট করলাম? আমাদের 10টা টাইপ আমরা ডিটেলস আলোচনা করছি। 10টা টাইপের পরে আমরা এখান থেকে বোর্ড এমসিকিউ অনেকগুলো সলভ করছি। তারপরে হচ্ছে আমরা 21টা দারুণ দারুণ প্রবলেম সলভ করছি, সব সুন্দর সুন্দর প্রবলেম। তারপরে আমরা এখান থেকে 10টা সিকিউ আমরা ডিরেক্ট সলভ করছি, এবং আরো তোমাদের জন্য সিকিউ ওইখানে আরো আসে প্রায় 20টার মতো, আরো 20টা সিকিউ ওইখানে আছে। দেন হচ্ছে আমরা প্র্যাকটিস শিট অ্যানালাইসিস করলাম, প্র্যাকটিস শিট। সো এই হচ্ছে আমাদের বিগত যে 9 ঘন্টার যে ক্লাস, 9 ঘন্টা টোটালি কমপ্লিট হয় নাই, বাট তারপরেও প্রথম দিন আর দ্বিতীয় দিন মিলে যদি ধরি, তাহলে টোটাল হচ্ছে 9 ঘন্টা, অলমোস্ট 9 ঘন্টা। সো এই হচ্ছে আমাদের সামারি। আলহামদুলিল্লাহ, সামারি দিয়ে দিলাম। কোনেক্স কমপ্লিট হয়েছে। এবার তোমাদের দায়িত্ব নিজেরা প্রবলেমগুলো ভালো করে সলভ করা এবং যথেষ্ট পরিমাণে টেস্ট পেপার সলভ করা। এরপরে টেস্ট পেপার সলভের কোনো বিকল্প নাই। বাট আমার লেকচারে কোনো জায়গায় কোনো ধরনের প্রবলেম থাকলে, যোগ বিয়োগে আমি অনেক ভুল করছি, সো এই জন্য আমি ক্ষমা প্রার্থী। আর বা তোমাদের যদি কোনো প্রবলেম থাকে লেকচারে, তাহলে অবশ্যই আমাকে নক দিতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। ইররিলেভেন্ট কোনো কিছু দিয়ে নক দিও না, জাস্ট হচ্ছে এই প্রবলেমগুলো সলভ করার জন্য। ওকে, সো কমেন্ট বক্সে জাস্ট একটা জিনিস মানে আমাকে বলো, কমেন্ট বক্সে জাস্ট একটা জিনিস, কনিক্স নিয়ে এখন তোমার অনুভূতি কি? যারা 3টা ক্লাসে 9 ঘন্টা ক্লাস করছো তাদের থেকে জানতে চাচ্ছি, কনিক্স নিয়ে তোমাদের অনুভূতি কি? কনিক্স এখন কেমন লাগতেছে সেটা আমাকে একটু জানাও, যে কনিক্স আসলে এখন কেমন লাগতেছে। ওকে, গতিবিদ্যা আপনি নেন শুভ ভাইয়া? হ্যাঁ, শুনেছি। আচ্ছা, হল ম্যাথ ক্লাস, কনিক সূত্র ফিল সহ বস, এখন জাস্ট দোয়া করেন আমাদের জন্য। হ্যাঁ, অনেক দোয়া রইল। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে। সো এবার তোমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা, সর্বোচ্চ পরিমাণ প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আর তোমাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং নিজের শেষ পর্যায়টা যেন নষ্ট না হয় সেই জিনিসটা একটু খেয়াল রাখো। এই শেষ পর্যায়টা যারা পরিশ্রম করবে, বিগত 2 বছরের সবকিছু ছাড়া যেতে পারবে। তবে কেউ কেউ বিগত 2 বছর অনেক পরিশ্রম করছে, আর কেউ কেউ অনেক করে নাই। বাট এই যে সময়টা, এই সময়টার উপরে সিংহভাগ নির্ভর করবে, এই সময়টার উপর সিংহভাগ নির্ভর করবে যে কার রেজাল্ট কোন জায়গায় এসে দাঁড়াবে। এবং বারবার তোমাদেরকে একটা কথা বারবার বলি, সেটা হচ্ছে ভাইয়া, এইচএসসি রেজাল্টই হচ্ছে অ্যাডমিশন টেস্টে ঢোকার সার্টিফিকেট। তোমার এইচএসসির রেজাল্ট আছে, অ্যাডমিশন টেস্টে ভালো করে বসতে পারবা, তোমার প্রিপারেশন যাই থাকুক না কেন। আর অ্যাডমিশন এইচএসসি রেজাল্ট নাই, কিন্তু অ্যাডমিশনের প্রচুর ফাটায় পড়াশোনা করছো, সো এটা কাজে আসবে না। সো এই জন্য এইচএসসি এর রেজাল্ট হচ্ছে প্রথম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। সো এইচএসসি রেজাল্ট করতে হবে সাম হাউ, যত ধরনের চালাকি করা যায়, যত ধরনের বুদ্ধি খাটানো যায়, যেভাবেই হোক রেজাল্ট সর্বোচ্চ পরিমাণ করতে হবে, নকল করা বাদে। সো এই জিনিসটা স্কিপ করে বাকি যে কোনো ভাবে রেজাল্ট সর্বোচ্চ করার ট্রাই করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে তোমাদের জন্য। ওকে, সবার আগে কোনিক্স এবং কমপ্লেক্স নাম্বার দিব ইনশাল্লাহ। গতিবিদ্যা ক্লাস কবে শুরু হবে তোমাদের? 15 তারিখ বা হ্যাঁ, মোটামুটি এরকম টাইপ যে একটা রুটিন দেওয়া আছে, 16 তারিখ বা 15 তারিখ। এই রুটিনের পরে তোমাদের ফাইনাল রুটিন হবে, এই ফাইনাল রুটিনের ভিতরেই গতিবিদ্যা থাকবে, বিপরীত ত্রিকোণমিতি ওইখানেই থাকবে। ঠিক আছে, সো মেইন পার্ট কিন্তু সেকেন্ড পেপারে শেষ, আমার মতে মেইন পার্ট শেষ। তোমরা যেগুলো উত্তর করবা, সে উত্তর করার মতো জিনিসপাতি কিন্তু শেষ হয়ে গেছে। তোমরা বহুপদী উত্তর করবা, তোমরা কনিক্স উত্তর করবা, তোমরা স্থিতিবিদ্যা উত্তর করবা, জটিল সংখ্যা উত্তর করবা, এই জিনিসগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন বাকি যে দুইটা আছে, আমার মনে হয় না বিপরীত ত্রিকোণমিতি আর গতিবিদ্যা অত স্টুডেন্ট উত্তর করবা, তারপরে তো সেগুলো তো করানো হবে, নেক্সট রুটিনে ওই দুইটা অধ্যায় ঢুকে যাবে। ওকে ওকে, আপনার পড়ানোর স্টাইল আমার ভালো লাগে, ধন্যবাদ ভাইয়া।
ওকে, আচ্ছা এবার তোমরা ক্লাসের মাঝে অনেক কথা বলো, ঠিক আছে, মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যায়। এখন প্রশ্ন করো, যেহেতু ক্লাস শেষ, এখন তোমাদের সাথে কথা বলা যায়, কোনো প্রশ্ন বা কোনো গল্প, কোনো আড্ডা, এনিথিং আমরা কথা বলতেই পারি। ফার্স্ট পেপার প্রবলেম সলভিং ক্লাস আগে নিয়েন ভাইয়া, শিওর শটে। ওকে, ফার্স্ট না, আমি শিওর শটে অলরেডি তোমাদের দিয়ে দিছি, রুটিন দিয়ে দিছি, রুটিনে যেভাবে আছে সেভাবে হবে। রুটিন কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে, তো রুটিনে যেই তারিখে যেভাবে আছে সেভাবেই, আল্লাহ না করুক কোনো ধরনের অসুস্থতা বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না থাকলে আমি চেষ্টা করবো ওই দিনের ভিতরেই ভিডিও আপলোড এবং লাইভ নিয়ে নেওয়ার। ওকে ওকে ভাইয়া, হালকা একটু মোটিভেশন দিতে পারবো না, এটা খুব বিরক্ত লাগে। মানে মোটিভেশন এমন বাজে একটা জিনিস, মানে যখনই মোটিভেশনটা শেষ হয়ে যাবে তখন হবে তুমি পৃথিবীর সবচেয়ে দুর্বল পারসন। তোমার ভেতরে যখন মোটিভেশন থাকবে না, তুমি হবে সবচেয়ে দুর্বল পারসন। সো লাইফে মোটিভেশন দরকার, এই থিওরি থেকে বের হয়ে আসো, ঠিক আছে? তোমার সফল হইতে হবে এবং তোমার এটা তোমার নিড, তোমার এটা করতেই হবে, তোমার এটা করে নিতে হবে, ঠিক আছে? তোমার যেটা নিড, তুমি বাস্তবে এরকম অনেক কিছু আছে, সেটা হচ্ছে তুমি করে নাও, ঠিক আছে? অনেক কিছু আছে যেটা তুমি করে নাও। তোমার 3 বেলা খাইতে হবে, তুমি নিজের হাতেই খেয়ে নাও। তোমার বাসায় যদি বলে যে তোমার যে হঠাৎ করে মন বলে যে না আমি নিজের হাতে খাবো না, ঠিক আছে? তো এই ধরনের আজারা স্ট্রাইক দিয়ে কোনো কাজ হবে না। বাসায় বললা যে আমি নিজের হাতে খাবো না, এখন থেকে আমি আজীবন তোমাদের হাতে খাওয়াই দিতে হবে আমাকে, সো এই স্ট্রাইক করলে হবে না, ঠিক আছে? নিজেরটা নিজে খাইয়েই নিতে হবে। সো এই ব্যাপারটা হচ্ছে এরকম, নিজেরটা নিজের খাইয়ে নিতে হবে। মোটিভেশন গায়ে লাগানো দরকার নাই। যখনই মোটিভেটেড থাকবা, মোটিভেশনটার স্থায়িত্ব যখনই শেষ হবে, ওই মুহূর্তে দেখবা তুমি সবচেয়ে দুর্বল পারসন, তোমার লাইফে কোনো মোটিভেশন নাই। এটা হচ্ছে সবচেয়ে বেশি ফেক একটা লাইন, যে আমার লাইফে কোনো মোটিভেশন নাই, আমি কিভাবে সফল হব? সফল হওয়ার জন্য কোনো মোটিভেশন লাগে না, ঠিক আছে? তো তুমি একটা বাজে সিচুয়েশনে আছো, তোমার প্রস্তুতি খুবই খারাপ, সো এই জায়গায় তোমার মোটিভেশন, যে আমি বাজে সিচুয়েশনে আছি, আমার এখন পড়াশোনা করতে হবে, সো আমি পড়াশোনা করবো, আমার ভালো রেজাল্ট করতে হবে, আমার খাইতে হবে, আমি খাবো, আমার রেজাল্ট লাগবে, আমার এইচএসসি রেজাল্ট লাগবে, আমার অ্যাডমিশন রেজাল্ট লাগবে, সো আমি করব। সো এই থিওরি নিয়ে আগাও। পাওয়ার প্লেতে একমাত্র আপনার ক্লাস সবগুলো করছি, মাই ফেভারিট টিচার এন্ড আমার ফ্রেন্ডের ফ্রেন্ড, এফডি ফ্রেন্ড, ও আচ্ছা এফবি ফ্রেন্ড, ওকে, সামিউল্লাহ সামি, ধন্যবাদ অনেক তোমাকে। ওকে, ফার্স্ট পেপার আরেকজন এসে বউ এর রাতে, আগে বিয়ে করবে এটা ভাইয়া, না খাই বলেন শেষে, শেষ অবধি লড়ে যাব, বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ ভরসা। ইনশাল্লাহ আমাদের কোর্স কি 10 জন শেষ হবে ইনশাল্লাহ। আমরা নেক্সট রুটিনটা খুব শীঘ্রই করতে বসবো, তখন আমরা তোমাদের প্ল্যান দিয়েছিলাম আমরা 10 তারিখে শেষ করব। সো যদি ক্লাস একদিনে 2টা 3টা করেও যদি হয়, দরকার হয়, তাহলে আমরা ওইটা 10 জুন বা 12 জুন এরকম একটা সময় আমরা শেষ করবো, অর্থাৎ কুরবানির ঈদের আগে তোমাদেরকে ক্লিয়ার করে দিব, আর কুরবানির ঈদের দিন শুধু একটু খাওয়া দাওয়া করবা, তারপরের দিন থেকে ওরা ধরা রিভিশন শুরু হবে। ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া, ওয়েলকাম। ওকে, কণিকের পরে কোন ক্লাস আসবে ভাইয়া? কণিকের পরে গতিবিদ্যা আসবে, গতিবিদ্যা। ওকে, আমার ম্যাট্রিক্স বা আপনার ক্লাস অনেক ভালো লাগে। আরে একই লাইন বারবার লেখো কেন? ওকে, আর শিওর শট করলে কি এক্সামে কমন পাবো সব? না, শিওর শট করলে এক্সামে কমন পাবো না। শিওর শট ইজ আ ভেরি লিটল থিং ফর পাওয়ার প্লে। মানে পাওয়ার প্লের কথা যদি ভাবি, এটা খুবই ছোট একটা জিনিস। পাওয়ার প্লে ইজ হিউজ। পাওয়ার প্লে সাথে কোনো কিছু তুলনা নাই, পাওয়ার প্লে অনেক বড় একটা কিছু। সো পাওয়ার প্লে ক্লাসগুলোকে সর্বোচ্চ মনোযোগ দাও। আমার তো মনে হয় যারা পাওয়ার প্লেতে ক্লাস করছে তাদের শিওর শটে কোনো ক্লাস করার কোনো দরকার নাই। আমি তো বলবো না যে আমার পাওয়ার প্লের বহুপদী রেখে তুমি আমার শিওর শটে বহুপদী করো, এটা আমি কখনোই সাজেশন করবো না। মানে এখানে আমি যে ডিটেলস পড়াইতে পারছি শিওর শটে আমার দ্বারা অতটা সম্ভব হবে না, বাট শিওর শটে আমি ওই জিনিসগুলো পড়াবো যেটা শেষ সময় রেজাল্ট তৈরির জন্য দরকার। শেষ সময় যে জিনিসগুলো একেবারে হিট, যে জিনিসগুলো আসে, জাস্ট ওই হিট কথাগুলো নিয়ে, ওই হিট জিনিসগুলো নিয়ে করবো। কিন্তু আমি তো এরকম টাইপ ভিত্তিক বেসিক আলোচনা এত কিছু তো পড়ানোর সময় থাকবে না, সেখানে আমি প্রবলেম সলভিং আর সিকিউ সলভিং করাবো। ওকে ভাইয়া, আপনি কোন কোন চ্যাপ্টার নিবেন? আমি 12টা অধ্যায় নিব শিওর শটে, ওটা আমার পার্সোনাল, আমার একার। জি ভাইয়া, এক্সামে আমি মেধাবী ছাত্র কি সখা, তুমি কি মুক্তি পাইলা? ও, মেধাবী ছাত্ররে একদিনের জন্য দিছিলাম, মুক্তি পাওয়ার কথা। ওকে, সো
যাদেরকে আমি গত 1-2 দিন ধরে সাসপেন্ড করছিলাম তোমাদের কাছে অনেক দুঃখিত আমি। আহ, আহ, আমি কিন্তু অনেক লম্বা সময়ের জন্য করি না, জাস্ট 24 ঘন্টার জন্য করছি। সো তোমরা আবার এই জায়গায় জায়গায় কমপ্লেন দিয়ে বেড়াও না যে টাকা দিয়ে ভর্তি হয়েছি কিন্তু আমাদেরকে সাসপেন্ড করে দিছে, এটা করছে। কারণ একজন দেখছিলাম এটা করছিল যে এর কমপ্লেক্স নাম্বারের সাসপেন্ড করার পর এটা। সো এটা আমার একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে, কারণ ক্লাসে যখন আমি একটা জিনিস পড়াই তখন হচ্ছে এই পড়ানোর এগেইনস্টে কমেন্টটা চাই, তখন দেখি অন্য কমেন্ট, তখন আমার মানে একটু অন্যরকম লাগে, ঠিক আছে? তো সেই জন্যই ওই ব্যাপারটা করছিলাম, বাট আমি আন্তরিকভাবে দুঃখিত। ওকে, বাট আমার মতে কমেন্ট না করতে পারাটা কোনো একটা মানে হচ্ছে আহ, মানে খারাপ ব্যাপার না, বরঞ্চ ভালো। কমেন্ট করতে হচ্ছে না, ভাই কি পড়াইতেছে জাস্ট পড়বো, দ্যাটস ইট, এটা আরো বেশি ভালো। ওকে, ওকে, ঠিক আছে, ফাইন, অনেকক্ষণ কথা হইলো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে আবারও দেখা হবে। আর হচ্ছে সে পর্যন্ত সবাই প্রত্যেকটা অধ্যায় ভালো করে করো, কোন খুব সুন্দর করে পড়াশোনা করার ট্রাই করো। সো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।